প্রেমের ধারায় পর্ব শেষ। লেখিকা দিশামণি। আরশাদ যখন ধৃতিকে তার শর্তের কথা মনে করিয়ে দেয় তখন ধৃতি বলে, জি আমার মনে আছে যে আপনি বলেছিলেন আনিকার সত্যটা প্রমাণিত হলে আপনি আমায় বিয়ে করবেন। হয়তোবা আপনি এই বিষয়টা নিয়েই কথা বলছেন। তবে আমায় মাফ করবেন, আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব নয়। ধৃতির মুখ থেকে এহেন কথা শোনার আশা যেন কেউই করেনি। গুলশেনারা বেগম তো সাথেই তেতে উঠে বললেন, এই মেয়ে তোমার সাহস তো কম না, আমার দাদু ভাই তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, এটা তোমার 14 গোষ্ঠীর ভাগ্য। তোমার তো কোন যোগ্যতাই নেই আমার দাদু ভাইয়ের বউ হওয়ার। তাই এমনিতেও আমি এই বিয়েটা হতে দিতাম না, কিন্তু তুমি কোন সাহসে আমার দাদু ভাইকে মুখের উপর না করে দিলে? ধৃতি আলতো হেসে বলে, আমি জানি আমি কোন দিক দিয়েই আপনার নাতির যোগ্য নই, আর সেজন্যই আমি এই বিয়েটা করতে চাইছি না। আপনার নাতির পাশে মানাবে এমন যোগ্য মেয়ে খুঁজেই আপনি আপনার নাতির বিয়ে দিয়েন, এটাই আমার প্রত্যাশা। আমি আপনাদের কারো জীবনে আর বোঝা হয়ে থাকতে ইচ্ছুক নই। এখন আমি আমার নিজের পথ নিজেই খুঁজে নিতে চাই। ধৃতির মুখে এহেন কথা শুনে সবাই চমকে ওঠে। হয়তোবা ধৃতিকে একটু বেশিই অসহায় ভেবে নিয়ে তার সম্পর্কে তাদের মনে ধারণা তৈরি হয়েছিল যে ধৃতির কাছে এই বিয়ের প্রস্তাবটা বড্ড বেশি লোভনীয় হবে। তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন প্রমাণিত হল। ধৃতি আরশাদের প্রস্তাব মুখের উপর না করে দিয়ে মালিনী পাটোয়ারির সামনে এসে বলল, আপনি ভালো থাকবেন আন্টি, আপনাকে আমার ভীষণ ভালো লেগেছেন। আপনার স্নেহ পেয়ে মাতৃস্নেহের অভাব অনেকটাই দূর হয়েছিল। আপনার কথা আমার সব সময় মনে থাকবে। নিজের খেয়াল রাখবেন। মালিনী পাটোয়ারি জল টলমল চোখে বলে, এভাবে কেন চলে যাচ্ছ ফুল? আরশাদের প্রস্তাবটা মেনে নাও না। আমার সব সত্যটা জানার পরও আপনি এই কথা বলছেন? ফুল আমি কি বলেছি তুমি সবসময় পবিত্র, এই কথা মাথায় রাখবে। গুলশেনারা বেগম তাদের কথা শুনে বলেন, দুজনের মধ্যে কিসের এত গুজুর গুজুর ফুসুর ফুসুর হচ্ছে শুনি? আর এই মেয়ে তোমার কোন সত্যের কথা বলছো? কি লুকাতে চাইছো আমাদের থেকে? ধৃতি কিছু বলতে যাবে তার আগেই মালিনী পাটোয়ারি বলেন, তেমন কিছু না আম্মা। আসলে ধৃতি সহায় সম্বলহীন এক অনাথ মেয়ের জন্য নিজেকে এই বাড়ির যোগ্য মনে করছে না। আপনার ধারণাও তো অনেকটা তেমনই। এজন্যই তো অতীতে নিজের ছেলের পছন্দের মেয়ে নয়নাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারেননি। গুলশেনারা বেগম এবার গর্জে উঠে বলেন, খবরদার বৌমা, আমাকে এসব টিপ্পনি কেটে কথা বলবে না। আরশাদ এ পর্যায়ে ভীষণ রেগে বলে ওঠে, তোমাদের এসব ফ্যামিলি ড্রামা বন্ধ করো তো। ধৃতি তুমি হয়তো জানো না আমি এক কথার মানুষ। আমি যখন বলেছি আমি তোমাকে বিয়েটা করব তার মানে করবই। যদি আমার মতো না থাকে তাহলেও করবেন? অমত জানানোর কারণ যদি এটা হয় যে তুমি আমার যোগ্য নও, তাহলে এটাকে আমি অমত হিসেবে ধরব না। যদি আমার প্রতি তোমার কোন অভিযোগ থাকে তাহলে ট্রাস্ট মি, আমি আর এই বিয়েটা করতে চাইব না। কিন্তু কারণ যদি হয় তোমার হীনমন্যতা বোধ করা, তাহলে এই বিয়েটা হবেই। ধৃতি এহেন পরিস্থিতিতে কি বলবে বুঝতে পারে না। আরশাদ বলে, আমি তোমাকে ভাবার জন্য সময় দিচ্ছি, ভেবে নিজের প্রপার সিদ্ধান্ত জানাও। যদি আমাকে বিয়ে না করার অন্য কোন কারণ থাকে তো জানাও। কারণ তুমি যেই কারণটা ভাবছ সেটা অন্তত আমার কাছে কোন ম্যাটার করে না। সেই কারণে এটা আমার উপর প্রভাব ফেলবে না। এমন সময় গুলশেনারা বেগম বলে ওঠেন, এই মেয়েটা যদি রাজিও হয় তবুও আমি এই বিয়েটা কিছুতেই হতে দেব না। এমনিতেই আমাদের বংশের নাম যথেষ্ট খারাপ হয়েছে তোমার বাবার জন্য। এখন কি তুমি আবার নতুন কেচ্ছা তৈরি করবে? আরশাদ তার দাদিকে স্পষ্ট জানিয়ে দেয়, এ বিষয়ে তোমার থেকে আমি অন্তত আর কিছু শুনতে চাই না দাদি। তুমি বাবাকে যেভাবে লোভের পথে পরিচালনা করেছিলে সেটা অন্তত আমার সাথে পারবে না। আর আমি ওয়ার্ন করছি, সেটা করার চেষ্টাও করো না, না হলে ফল ভালো হবে না। আর ধৃতি তুমি সময় নেও ভাবার জন্য। বলেই আরশাদ গম্ভীর মুখশ্রী করে বিদায় নেয়। আরশাদ চলে যেতেই ধৃতি ভাবনার গভীরে ডুবে যায়। এহেন জটিল পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেবে সে? নানান ভেবেও কোন উপায় পায় না। আরহাম শান্ত বসে আছে নিজের বাড়ির আলিশান কক্ষে। শীতাতপনিয়ন্ত্রিত ঘরে বসে থাকলেও আরহামের মাথা গরম হয়ে যাচ্ছে।
গত কয়েকদিন ধরে তার একের পর এক পরিকল্পনা সব ব্যর্থ হচ্ছে। আরশাদকে কুপোকাত করার জন্য সে যেই সব পরিকল্পনা করেছিল তার কোনোটাই সফল হয়নি, চূড়ান্ত রূপে ব্যর্থ হয়েছে। আনিকা ধরা পড়ে গেছে, আর ধরা পড়ার পর থেকে আরহামকে বিয়ে করার ভূত মাথায় চেপেছে তার। আজ তো আবার নিজের বাবাকে নিয়েও হাজির হয়েছিল, যেই জিনিসটা আরহামকে চূড়ান্ত মাত্রায় বিরক্ত করেছে। কেননা সে তো আনিকাকে শুধু একটা টোপ হিসেবে ব্যবহার করতে চেয়েছিল আরশাদের ক্ষতি করার জন্য, কিন্তু তার সেই সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে। আরহাম তাই প্রচণ্ড রেগে আজ আনিকা ও তার বাবাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। তবে আনিকা এতটাই বেহায়া যে এত কিছুর পরেও বলেছে সে যে কোনো মূল্যে আরহামকে নিজের করেই ছাড়বে। আরহাম আনিকার এই বোকামির কথা ভেবে কিঞ্চিত হেসে বলে, আমার জীবনে নারীরা আসে সাময়িক সুখ হয়ে, যারা আমার কাছে টিস্যুর সমতুল্য। প্রয়োজন শেষ তো খোদা হাফেজ, তেমনি তোমাকেও জীবন থেকে দূর করে দেব। কিন্তু এখন আমায় ওই আরশাদের ক্ষতি করার জন্য নতুন টোপ খুঁজতে হবে। ও জীবনে সেই সব কিছু পেয়েছে যা থেকে আমি বঞ্চিত হয়েছি, তাই ওকে আমি কিছুতেই সুখী হতে দেব না, পুরোপুরি ধ্বংস করে দেব ওর জীবন। আরহামের এই ভাবনার মাঝেই হঠাৎ করে তার সেক্রেটারি এলেক্স হঠাৎ এসে বলে, বসো, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। কে? এলেক্স কিছু বলার আগেই সেখানে উপস্থিত হয় আশরাফ পাটোয়ারি। তিনি এসেই বলেন, আমি। আরহাম তো আশরাফ পাটোয়ারিকে দেখে ভীষণ রেগে গিয়ে বলে, আপনি এখানে কেন এসেছেন? ভীষণ ক্রোধ নিয়ে বলে। আশরাফ পাটোয়ারি নতমস্তকে বলেন, আমি জানি আমি যা করেছি তাতে আমার উপর তোমার রেগে থাকাই স্বাভাবিক, কিন্তু আমি তো তোমার বাবা, তোমার ভালো বই মন্দ চাইব না। তো এখন আপনি কি চান সেটাই বলুন। আমি তোমার কাছে আশ্রয় চাই। আশ্রয়? তুমি তো জানোই তোমাকে ছেলে বলে স্বীকার করে নেবার পর আমার আম্মা আর আরশাদ মিলে আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে। এই কদিন আমি নিজের এক বন্ধুর বাড়িতে ছিলাম, কিন্তু এভাবে আর কতদিন? তাই তো আজ চলে এলাম তোমার কাছে। কিন্তু আপনাকে আশ্রয় দিয়ে আমার লাভ কি? আমি তোমার উদ্দেশ্য সম্পর্কে অবগত। তোমার আর আমার দুজনের জীবনের লক্ষ্য এক। তুমি নিশ্চয়ই এটা স্বীকার করবে যে আমি যেমনই হই না কেন সব সময় তোমার ভালোই চেয়েছি। এটা ঠিক যে তুমি আর আরশাদ দুজনেই আমার ঔরসজাত সন্তান, কিন্তু আমার তো ওই আরশাদের প্রতি কোন টান নেই। ছোটবেলা থেকে আমি তোমায় নিজের চোখের সামনে নিজের হাতে বড় করে তুলেছি, তাই আমি তোমারই সফলতা চাই। আমি চাই পাটোয়ারি এন্টারপ্রাইজ তোমার হাতে আসুক, আর চাই ওই আরশাদের পতন। এজন্য যা করার দরকার আমি তাই করব। তাই? তা আপনার কি ক্ষমতা আছে শুনি? আমাকে একবার সুযোগ দিয়েই দেখ, তারপর আমার ক্ষমতা কি তা দেখিয়ে দেব। আরহামের ঠোঁটে এক অদ্ভুত হাসি দেখা দেয়। সে বলে, বেশ, দিলাম সুযোগ, এবার নিজেকে প্রমাণ করে দেখান। ধন্যবাদ, দেখিও তুমি এর জন্য পস্তাবে না। আরহাম শান্ত মনে মনে বলে। খেলা তাহলে আবার নতুনভাবে শুরু হয়ে গেল। আরশাদ ধৃতির চূড়ান্ত সিদ্ধান্ত শোনার জন্য ধৃতির সামনে এসে হাজির হয়েছে। ধৃতির একদম মুখোমুখি দাঁড়িয়ে সে বলল, তোমাকে দেয়া সময় তো শেষ, তো এখন তোমার সিদ্ধান্ত কি জানাও আমায়। ধৃতি বলে, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আরশাদ জানত ধৃতির উত্তর এমন কিছুই হবে, তাই সে একটা দীর্ঘশ্বাস ফেলে ধৃতির চোখে চোখ রেখে জানতে চায়, আমাকে এভাবে বারবার প্রত্যাখ্যান করার কারণটা কি জানতে পারি? আরশাদের এই প্রশ্নের উত্তরে ধৃতি বলে, কারণ আমি আপনার যোগ্য নই। আমি একজন। ধৃতি নিজের বলা কথা শেষ করতে পারে না তার আগেই মালিনী পাটোয়ারি এসে বলেন, আমি বলছি সবটা। ফুল, তোমার এত স্ট্রেস নিতে হবে না, তুমি নিজের রুমে যাও। ধৃতি চোখের অশ্রু লেপন করে নিজের জন্য বরাদ্দ স্টোর রুমটার দিকে পা বাড়ায়। সে চলে যেতেই আরশাদ মালিনী পাটোয়ারিকে জিজ্ঞেস করে, কি কারণে ধৃতি এমন করছে সেটা কি তুমি জানো আম্মু? জানলে আমায় সেটা জানাও। মালিনী পাটোয়ারি বলেন, আমাদের জীবনে মাঝে মাঝে কিছু ধোঁয়াশা থাকে যেটা অনেক বড় ক্ষত সৃষ্টি করে। সেই ক্ষততে আঘাত না দেয়াই ভালো, আর সেজন্য সেই ধোঁয়াশা থেকে দূরে থাকাই শ্রেয়। মানে? আমি তোমাকে বেশি কিছু বলতে চাই না,
শুধু এটুকুই জানাবো যে ফুলের অতীত ভীষণ কষ্টের। অনেক ভয়াবহ যন্ত্রণা লুকিয়ে আছে ওই মেয়েটার মাঝে। ফুলের মতো নিষ্পাপ মেয়েটা, অথচ তার জীবনটা। যাই হোক, তুমি কি সবটা জানার পরও ফুলকে আপন করে নেবে? আরশাদ একদম পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলে, ধৃতির অতীত কি সেটা আমার কাছে কোন ম্যাটার করে? আমার কাছে ও বর্তমানে যেমনটা আছে সেটাই ম্যাটার করে। এই ধৃতিকে নিয়েই আমি একটা সুন্দর জীবনযাপন করতে চাই। মালিনী পাটোয়ারি আরশাদের কথায় ভরসা খুঁজে পান। মনে মনে বলেন, আমার আরশাদই তোমার জন্য সেরা ছেলে ফুল। আমি ওর যে পরীক্ষা নিতে চেয়েছিলাম ও সেই পরীক্ষায় জিতে গেছে। এখন আমার মনে আর কোন সংকোচ নেই এই বিয়েটা নিয়ে। এখন শুধু তোমাকে রাজি করাতে পারলেই হলো। মালিনী পাটোয়ারি তখন থেকে ধৃতিকে বুঝিয়ে যাচ্ছেন যাতে করে ধৃতি আরশাদকে বিয়ে করতে রাজি হয়ে যায়। কিন্তু ধৃতি কিছুতেই এই বিয়েতে রাজি হতে পারছে না, যার পেছনে অবশ্য কারণও যথেষ্ট আছে, যুক্তিপূর্ণ। প্রথমত, এই বিয়েটা নিয়ে সে নিশ্চিত হতে পারছে না, কারণ আরশাদের সাথে তার তেমন বনিমনা নেই। দ্বিতীয়ত, নিজের ভয়াবহ অতীত। মালিনী পাটোয়ারি যত যাই বলুন না কেন, ধৃতি তো তার অতীতকে লুকিয়ে রেখে এই বিয়েটা করতে পারবে না। তাই সে স্পষ্ট বলে দিল, যদি এই বিয়েটা করতেই হয় তাহলে আরশাদ সাহেবকে সমস্ত সত্যটা জানাতে হবে। উনি যদি আমার অতীত জেনেও এই বিয়েতে রাজি হন তাহলেই কেবল আমি বিয়েটা করব, না হলে নয়। মালিনী পাটোয়ারি ধৃতির মুখে এই কথা শুনে ভীষণ খুশি মনে বলেন, আরশাদকে আমি সবটা বলেছি। ও নিজের মুখেই বলেছে যে তোমার অতীত ওর কাছে ম্যাটার করে না। ও তোমাকে নিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়তে চায়। মালিনী পাটোয়ারির কথা কেন যেন ধৃতির শতভাগ বিশ্বাস হয় না। সে কিছুটা দ্বিধা নিয়ে বলে ওঠে, আপনি ঠিক বলছেন তো? আরশাদ সাহেব সবটা জেনে এই কথা বলেছেন? আমাকে যে আরহাম শান্ত। মালিনী পাটোয়ারি বলেন, ওকে আমি সবটাই বলেছি, যদিও এটা ছিল অপূর্ণ সত্য। মালিনী পাটোয়ারি শুধু আরশাদকে ধৃতির অন্ধকার অতীত সম্পর্কে কিছুটা আভাস দিয়েছেন, কিন্তু সম্পূর্ণ ঘটনাটা খুলে বলেননি। তবে তিনি ধরেই নিয়েছেন যেহেতু আরশাদ বলেছে তার কাছে ধৃতির অতীত কোন ম্যাটার করে না, তাই এটা নিয়ে পড়ে আর কোন সমস্যা হবে না। এজন্যই ধৃতিকে আশ্বস্ত করার জন্য তিনি বললেন যে আরশাদ সব জেনেই বিয়েতে মতো দিয়েছে। এদিকে ধৃতি মালিনী পাটোয়ারির আত্মবিশ্বাস এবং তার খুশিমুখ দেখে ভাবে মালিনী পাটোয়ারি সত্যই বলছে। তবুও তার মনে কেন জানি দ্বন্দ্ব কাজ করছিল। মালিনী পাটোয়ারি এটা বুঝতে পেরে বলেন, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না ফুল? ধৃতি জবাবে বলে, না না, এমনটা মোটেই নয়। কিন্তু কি বলুন তো, ঘরপোড়া গরু তো, তাই সিঁদুরে মেঘ দেখলেই মনটা কু ডাকে। যদি আরশাদ অতীতের সবটা জেনেও তোমায় বিয়ার করতে চায় তাহলে নিশ্চয়ই তোমার আপত্তি নেই? না, নেই। বেশ, যদি তোমার আমার কথা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকে তাহলে তুমি নিজেই আরশাদকে গিয়ে জিজ্ঞেস করে দেখো যে ও তোমার অতীতটা জেনেও এই বিয়েতে রাজি কিনা। ধৃতি কিছু সময় নিয়ে ভেবে দেখল এমনটা করাই ঠিক হবে। যদি ধৃতি এই বিষয়টা নিয়ে একটু খোঁজ লাগায় তাহলে আসল সত্য সামনে আসবে। তখন তার মনের মধ্যে চলা লড়াইটাও থেমে যাবে। এজন্য ধৃতি আর সময় নষ্ট না করে দ্রুত হেঁটে আরশাদের রুমের বাইরে আসে। আরশাদ রুমের বাইরের দাঁড়িয়েছিল। ধৃতি এসেই আরশাদকে জিজ্ঞেস করে, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। হুম, বলো। আপনি কি আমার অতীতের সমস্ত কিছু জেনে সজ্ঞানে আমাকে বিয়েটা করতে চান? আরশাদ ধীরে ধীরে ধৃতির একদম কাছে চলে এসে ধৃতির কাঁধে হাত রেখে বলে, হুম, তোমার অতীতে কি হয়েছে না হয়েছে সেটাতে আমার কিছু যায় আসে না। আমার কাছে শুধু এখনকার তুমিটাই সত্যি। আরশাদের এহেন কথায় ধৃতি চূড়ান্ত পর্যায়ের অবাক ও সাথে আবেগাপ্লুত হয়ে পড়ে। অশ্রুসিক্ত নয়নে বলে, এতটা সুন্দরও হওয়ার ছিল আমার ভাগ্যটা? আরশাদ গম্ভীর খোলস পাল্টে বেশ সুন্দর একটা হাসি উপহার দিয়ে ধৃতির চোখের জল মুছিয়ে দিয়ে বলে, তোমার চোখে এই জল আর আমি এই দেখতে চাই না। এটা তোমার চোখে শোভা পায় না। তুমি কি একটু হেসে দেখাবে আমায়? ধৃতি হাসে, বেশ তৃপ্তিদায়ক হাসি। আরশাদ সেই হাসি দেখে বলে, সাচ আ বিউটিফুল স্মাইল। বলেই সে ধৃতিকে নিজের অনেক কাছে টেনে নেয় এবং বলে, তাহলে তোমার আর আমাকে বিয়ে করার কোন আপত্তি নেই, তাই তো?
ধৃতি দুদিকে মাথা দুলিয়ে না বোধক ইশারা করে, যার অর্থ তার আর এই বিয়েতে কোন আপত্তি নেই। আরশাদ যেন এই মুহূর্তের অপেক্ষাতেই ছিল। ধৃতিকে শক্তভাবে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ তোমায়, অবশেষে তোমার মনের বরফ গলল। ধৃতি বলে, আপনি যে আমার অতীতের ভয়াবহ সত্যটা জেনেও আমাকে আপন করে নিচ্ছেন, এটাই আমার কাছে অনেক। দূর থেকে এই দৃশ্য দেখে মালিনী পাটোয়ারি ভীষণ খুশি হয়ে যান। বলেন, যাক, আমার বলা অর্ধসত্য, এদের দুজনকে তো অন্তত মিলিয়ে দিল। আর অন্যদিকে গুলশেনারা বেগম দূর থেকে এই দৃশ্য দেখে ভীষণ রেগে বলেন, আমি বেঁচে থাকতে কিছুতেই কোন ক্লাসলেস মেয়েকে এই বাড়ির বউ হতে দেব না। এর আগে তো ওই মধ্যবিত্ত পরিবারের মেয়ে নয়নাকে নিজের বাড়ির বউ হতে দেইনি, সেখানে এই চাল চুলোহীন মেয়েকে হতে দেব? কিছুতেই না। আর এজন্য আমায় যা করতে হয় করব। প্রয়োজনে শত্রুর সাথে হাত মেলাবো, তাও এই বিয়েটা আমি হতে দেব না। পাটোয়ারি বাড়ির আভিজাত্য আমি রক্ষা করবই। আরহাম নিজের আলিশান বাড়ির জিমে ব্যায়াম করতে ব্যস্ত ছিল। এমন সময় তার সেক্রেটারি তার জন্য কিছু জরুরি খবর নিয়ে আসে। আরহাম শান্ত ব্যায়াম করতে করতেই বলে, কি বলবে বলো? খবর পেয়েছি আপনার সৎ ভাই আরশাদ বিয়ে করতে চলেছে, তাও তাদের বাড়ির একটা আশ্রিত মেয়েকে। কি যে নাম? ধৃতি। নামটা শুনতেই আরহামের হাত, যা ডাম্বেল তুলতে ব্যস্ত ছিল, সেটা থেমে যায়। আরহাম হতবাক স্বরে বলে, কি বললে ধৃতি? আরহাম তার সেক্রেটারির মুখে ধৃতির নাম শুনে কিছুক্ষণ হতবাক হয়ে চেয়ে থাকে। তারপর হঠাৎ করেই তার মুখে একটা ইঙ্গিতপূর্ণ হাসি ফুটে ওঠে। আরহাম শান্ত আরামসে নিজের শারীরিক কসরত শুরু করতে করতে বলে, আরশাদ তো দেখছি নিজে থেকেই নিজের বিপদ ডেকে আনছে। এখন তো আমাকে ওর ক্ষতি করার জন্য আরো বেশি সচেষ্ট হতে হবে। বলেই আরহাম নিজের সেক্রেটারিকে নির্দেশ দেয়, মিস্টার আশরাফ পাটোয়ারিকে ডাকো, ওনাকে বলো ওনার সাথে আমার অনেক বেশি জরুরি কিছু কথা আছে। উনি যেন সেখানে চলে আসেন। বেশ, আপনি আমাকে যা বলছেন তা আমি ওনাকে তাই বলবো। আমি তাহলে আসি। এসো। গুলশেনারা বেগমের মন আজ সকাল থেকে ভীষণ ভার। পুরো বাড়ি জুড়ে উৎসবের আমেজ নামলেও তার মুখে যেন আমাবস্যার চাঁদ জেকে বসেছে। মালিনী পাটোয়ারি, যিনি চারদিকের তদারকি করছিলেন, তিনি নিজের শাশুড়ির এই ঝিমানো অবস্থা দেখে কিছুটা হোঁচট খান। যদিও তিনি বেশ আগেই বুঝতে পারছিলেন যে গুলশেনারা বেগম এই বিয়েটাকে এত সহজে মেনে নিতে পারবেন না, তবে এখন তিনি যেভাবে নিস্তেজ হয়ে বসে আছেন, এতটাও মালিনী পাটোয়ারি আশা করেননি। তাই তো এগিয়ে এসে বললেন, আপনি কি ঠিক আছেন আম্মা? আপনাকে এমন দেখাচ্ছে কেন? গুলশেনারা বেগম সরু অথচ কর্কশ কণ্ঠে বলেন, আর ঠিক কথা, আমাদের বংশমর্যাদা আভিজাত্যে দাগ লাগতে চলেছে, আর তুমি ঠিক থাকার কথা বলছো। মালিনী পাটোয়ারি একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, বিষয়টা এভাবে দেখছেন কেন আপনি আম্মা? একটু স্বাভাবিকভাবেও তো নিতে পারেন। ফুল অনেক ভালো একটা মেয়ে, ওর সাথে আরহাম অনেক বেশি ভালো থাকবে। গুলশেনারা বেগম ক্রোধিত স্বরে বলেন, কিন্তু আমি ভালো থাকতে পারছি না। এই বিয়েটা আমার মুখে জুতা মারার সম্মান। এবার মালিনী পাটোয়ারিও খানিকটা রেগে গিয়ে বলেন, আপনি এই ধরনের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন আম্মা। এই ধরনের চিন্তা ভাবনা একদম ঠিক না। এর আগেও আপনি নয়নার সাথে এমন করছিলেন, যার ফলে অনেকগুলো জীবন নষ্ট হয়ে গেছে। আমি আপনার কাছে অনুরোধ করব, অন্তত ফুলের সাথে এমন কিছু করে একই অন্যায়ের পুনরাবৃত্তি না করার। গুলশেনারা বেগম অটল স্বরে বললেন, যদি আমার বংশমর্যাদা রক্ষার জন্য আমাকে আরো একবার এই ধরনের অন্যায় করতে হয়, তবে আমি হাসতে হাসতে এমন অন্যায় করতে রাজি আছি। তবুও আমার বংশমর্যাদায় কোন আঘাত লাগতে দেব না আম্মা। গুলশেনারা বেগম দম্ভের সাথে স্থান ত্যাগ করেন। তিনি চলে যাবার পর মালিনী পাটোয়ারি হতাশ হয়ে পড়েন। তার মনে নানা শঙ্কা মাথাচাড়া দিয়ে ওঠে। তিনি মনে মনে ভাবেন, আমি কি ফুলের অতীতের সত্যটা সবার থেকে লুকিয়ে কোন ভুল করলাম? আম্মা তো এমনিতেই এত রেগে আছেন, এখন যদি আবার উনি সত্যটা জানতে পারেন, তাহলে তো উনি। মালিনী পাটোয়ারি আর কিছু ভাবতে পারেন না। তবে তার কাছে এটুকু নিশ্চিত হয়ে যায় যে এখন যাই কিছু হয়ে যাক না কেন, সেটা ধৃতির জন্য ভালো কিছু বয়ে আনবে না।
এদিকে ধৃতি অসহায় হয়ে দাঁড়িয়েছিল বেলকনি ঘেঁষে। হঠাৎ নিজের পেছনে কারো একটা অস্তিত্ব টের পেয়ে সে পেছনে ফিরে তাকায়। আর এতে করে সে যা দেখে তাতে কিছুটা তোবদা হয়ে যায়, কারণ আরশাদ পকেটে হাত দিয়ে তার দিকেই তাকিয়েছিল। ধৃতি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ওহ আপনি। ধৃতির এই কথায় আরশাদ খানিক হেসে বলে, আমি ছাড়া আর কে আসবে? ধৃতি সামান্য হাসে, অতঃপর আবারও পেছনে ফিরে আকাশের পানে তাকায়। আরশাদ ধৃতিকে জিজ্ঞেস করে, কি দেখছ? ওই অসীম আকাশটাকে দেখছি, আর ভাবছি এই বিশ্বটা কত সুন্দর করেই না সুন্দর করেছেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ। তাহলে এই পৃথিবীতে এত নিকৃষ্ট রকমের মানুষ কেন সৃষ্টি করেছেন উনি, যারা অন্য মানুষের জীবন নষ্ট করে দেয়? ধৃতির এহেন কথায় আরশাদ খানিকটা হেসে বলে, এটাই যে পৃথিবীর চিরসত্য। পৃথিবীর একদিকে যখন আলোকময়, অন্যদিকে তখন আধার। এই আলো অন্ধকারের সমীকরণেই যে গড়ে উঠেছে এই পৃথিবী। আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, আমার জীবন কি কখনো আলোময় হবে, নাকি আমার অতীতের কালো অন্ধকার সেই আলোকে গ্রাস করবে? আরশাদ ধৃতিকে নিজের খানিকটা কাছে টেনে নিয়ে ধৃতির কাঁধে হাত রাখে, অতঃপর বলে ওঠে, আমি আছি তো তোমার জীবনের কালো অন্ধকার অধ্যায় মুছে দিয়ে আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য। ধৃতি পরম আবেশে আরশাদের দিকে তাকায়। দুজনের দূরত্ব অনেকটাই ঘুচে গিয়েছিল। আর একটু ঘুচতে যাবে তার পূর্বেই হঠাৎ করে ধৃতির মাথা চক্কর দিয়ে ওঠে। ধৃতি অজ্ঞান হয়ে পড়ে যেতে যাচ্ছিল, এমন সময় হঠাৎ করে ধৃতিকে আগলে নেয় আরশাদ। ধৃতির এই অবস্থা দেখে আতঙ্কিত হয়ে বলে, কি হয়েছে তোমার ধৃতি? তুমি কি অসুস্থ? ধৃতি বলে, আমি ঠিক জানি না, হঠাৎ করে মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। আরশাদ আচমকা একটা অদ্ভুত কাজ করে বসল। ধৃতিকে কোলে তুলে নিল, অতঃপর তাকে কোলে নিয়ে কিছু দূর এগিয়ে গিয়ে বলল, ইউ নিড রেস্ট। বলেই কিছু সময় পর এসে আরশাদ ধৃতিকে তার রুমে শুইয়ে দিল। ধৃতি সেখানে শুয়েছিল কিছু সময় ধরে। আরশাদ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেই বাইরে চলে এলো। বাইরে আসতেই মালিনী পাটোয়ারির মুখোমুখি হল। মালিনী পাটোয়ারি আরশাকে দেখে ধন্দে পড়ে গেলেন। আরশাদ মালিনী পাটোয়ারিকে জিজ্ঞেস করল, বিয়ের আয়োজন শুরু করে দিয়েছ আম্মু? হু, আমি আর বেশি দেরি করতে চাই না, কালকেই বিয়েটা সেরে নিতে চাই। আমার কেন জানি মনে হচ্ছে আমার শত্রুতা ওত পেতে আছে আমার ক্ষতি করার জন্য। তাদের হাত থেকে আমায় নিজেকে আর ধৃতিকে রক্ষা করতে হবেই। মালিনী পাটোয়ারির মনে হঠাৎ কিছু প্রশ্ন জাগে, তাই তিনি আরশাদকে জিজ্ঞেস করে বসেন, আমাকে কিছু সত্যি কথা বলবে? হুম, বলো। তুমি ধৃতিকে বিয়েটা কেন করতে চাইছো? ওর প্রতি তো তোমার কখনো তেমন অনুভূতি লক্ষ্য করেছি, হঠাৎ করেই অপরিচিত একটা মেয়েকে বাড়িতে নিয়ে এলে, আর এখন তাকে। আম্মু, তুমি এই কথা বলছো? তোমার থেকে অন্তত এটা আশা করিনি। দাদি বললেও তাও মানা যেত। আমার কথা এভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না, সত্যিটা বলো। সত্যিটা হলো এটাই যে আমি ধৃতিকে পছন্দ করি, আর এজন্যই আমি চাই ধৃতিকে বিয়ে করে ওকে নিজের স্ত্রীর স্বীকৃতি দিতে। ওকে আমি সমাজে একটা সম্মান দিতে চাই, কারণ ওকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছিলাম। ওর নিষ্পাপ মুখ আমায় আকর্ষণ করেছিল। তাহলে প্রথমে আনিকাকে বিয়ে করতে রাজি হয়েছিলে কেন? কারণ তখন আমি নিজের ফিলিংস নিয়ে নিশ্চিত ছিলাম না, কিন্তু এখন আমি শতভাগ নিশ্চিত যে আমি ধৃতিকে ভালোবাসি। মালিনী পাটোয়ারি আরশাদের এমন সরল স্বীকারোক্তি দেখে ভাবেন আরশাদের কাছ থেকে কোন কিছু লুকানো ঠিক হবে না। তাই সে ঠিক করে আরশাদকে সব জানিয়ে দেবে ধৃতির অতীতের ব্যাপারে, যাতে করে গুলশেনারা বেগম পড়ে এ নিয়ে আর নতুন কোন সমস্যা করতে না পারেন। এজন্য মালিনী পাটোয়ারি বলতে উদ্যত হন, তোমাকে আমার কিছু বলার আছে ধৃতির অতীত। মালিনী পাটোয়ারি নিজের বলা কথা শেষই করতে পারেন না, তার আগেই ধৃতির রুমের ভেতর থেকে একটা শব্দ ভেসে আসে, যার ফলে আরশাদ ও মালিনী পাটোয়ারি দুজনেই উদ্বিগ্ন হয়ে রুমে প্রবেশ করে। আর প্রবেশ করতেই দেখতে পায় ধৃতি অজ্ঞান হয়ে পড়ে আছে। ধৃতির জ্ঞান ফিরতেই সে নিজের সামনে চিন্তাগ্রস্ত আরশাদকে দেখতে পায়। আরশাদ ধৃতির জ্ঞান ফিরতে দেখে স্বস্তি পেয়ে বলে ওঠে, তুমি ঠিক আছো তো? জ্ঞান হারালে কিভাবে?
হঠাৎ করে মাথাটা কেমন ঘুরে উঠল, আর তারপর মালিনী পাটোয়ারি আরশাদের উদ্দেশ্যে বলেন, আমার মনে হয় ধৃতিকে এখন বিশ্রাম নিতে দেওয়া উচিত। আমাদের এখন ওকে একা থাকতে দেওয়া উচিত। তুমি ঠিক বলেছ আম্মু, ধৃতি তুমি বিশ্রাম নাও, আমরা যাচ্ছি। বলেই আরশাদ রুম থেকে বেরিয়ে যায়। আরশাদ চলে যেতেই মালিনী পাটোয়ারি ধৃতিকে বলেন, তোমার হঠাৎ করে কি হলো ধৃতি? ডাক্তার দেখিয়েছ? না, দেখানো হয়নি। কিন্তু হঠাৎ এই কথা বলছেন কেন? আমার কেন জানি মনে হচ্ছে। কি মনে হচ্ছে আপনার? আচ্ছা, তোমার কি শুধু মাথা ব্যথাই করছে নাকি আরো অন্য কোন সমস্যা? একটু বমি বমি ভাবও আছে, মনে হয় বদহজম হয়েছে। ধৃতির কথায় মালিনী পাটোয়ারি চমকে ওঠেন। দ্রুত রুমের দরজা লাগিয়ে এসে বলেন, এটা কি বলছো তুমি? এটা তুমি আমায় আগে বলবে না? ধৃতি এবার বুঝতে পারে মালিনী পাটোয়ারি কি বোঝাতে চাইছে। তার মনেও এই দ্বন্দ্ব কাজ করছিল। ধৃতি নিজের এই অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে কেঁদে দেয়। নিজের পেটে হাত রেখে বলে, এটা হতে পারে না। মালিনী পাটোয়ারি বলেন, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখাতে যেতে হবে। তবে তুমি কোন চিন্তা করো না। যদি এমন কোন অঘটন ঘটেও যায় তবে সেটা ঠিক করার উপায়ও আছে। এমন একটা অভিশাপকে তুমি কেন বয়ে নিয়ে বেড়াবে? যদি প্রয়োজন হয় তো এই পাপকে মুছে দেবে। ধৃতির চোখের জল বাধা মানছিল না। সেই ভয়াবহ আধার রাতের স্মৃতি প্রকট হচ্ছিল তার মনে। ধৃতি শুধু মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছিল যেন এমন কিছু না হয়। তাকে যেন নতুন করে কোন অভিশাপের মুখোমুখি হতে না হয়, যাতে করে সে যেই সুখী জীবনযাপন করার কথা ভাবছে তা ব্যাহত হয়। আরহাম শান্ত এবং আশরাফ পাটোয়ারি মুখোমুখি বসেছিল। তবে তারা আজ এখানে একাই নেই, তাদের মাঝে এক নতুন ব্যক্তিও এসেছে, যে নিজের স্বার্থসিদ্ধির জন্য তাদের দুজনের সাথে হাত মিলিয়েছেন। তিনি আর কেউ নন, গুলশেনারা বেগম। লাঠি হাতে নিয়ে বসে আছেন তাদের দুজনের সাথে। আশরাফ পাটোয়ারি তাচ্ছিল্য হেসে নিজের মায়ের উদ্দেশ্যে বললেন, অবশেষে আপনি বুঝতেই পারলেন আম্মা, নিজের ছেলের থেকে নাতি কখনো আপন হয় না। আমাকে তো সেদিন নিজের নাতির কথায় বাড়ি থেকে বের করে দিলেন, তো আজ আপনার সেই আদরের নাতি কি করল? আপনার কথায় কোন তোয়াক্কা না করে একটা রাস্তার মেয়েকে বিয়ে করতে চলেছে। গুলশেনারা বেগম বলেন, আমি এত কিছু বুঝি না। আমার কথা একটাই, আমি কিছুতেই নিজের বংশমর্যাদা নষ্ট হতে দেব না। ওই রাস্তার মেয়েকে নিজের বাড়ির বউ হতে দেব না। তার জন্য যা করা লাগবে আমি করব। তাই আজ আমি তোমাদের সাথে হাত মেলাতে এসেছি। আরহাম শান্ত, কিছুটা গাম্ভীর্য নিয়ে অহমের বসে বলে, কিন্তু আপনার সাথে হাত মিলিয়ে আমাদের কি লাভ? গুলশেনারা বেগম বলেন, আমি জানি তোমাদের উদ্দেশ্য কি। পাটোয়ারি ব্যবসার অংশীদারত্ব চাও তো তোমরা? আমি কথা দিচ্ছি, যদি তোমরা আমার সাথে হাত মেলাও তাহলে তোমাদের দুজনকেও আমি পাটোয়ারি এন্টারপ্রাইজের অংশীদার বানিয়ে দেব। কিন্তু তোমরা যে করেই হোক এই বিয়েটা আটকাও। আরহাম শান্ত বলে, ডিলটা বেশ সাধারণ হয়ে গেল। আপনার মুখের কথায় আমরা কিভাবে বিশ্বাস করতে পারি? গুলশেনারা বেগম দাম্ভিক স্বরে বলেন, আমি গুলশেনারা বেগম, আমার মুখের কথার কোন খেলাপ হয় না। বিশ্বাস না হলে তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখ। আশরাফ পাটোয়ারি বলে ওঠেন, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আরহাম আম্মা কখনো ওনার দেয়া কথার বরখেলাপ করেন না। উনি যখন বলেছেন উনি আমাদের পাটোয়ারি এন্টারপ্রাইজের অংশীদার বানাবেন, তখন উনি ওনার কথা নিশ্চয়ই রাখবেন। আরহাম বলে, তা বেশ, তবে আমার আরও একটা শর্ত আছে। গুলশেনারা বেগম অধৈর্য হয়ে বলেন, কি শর্ত? আমাকে আপনার পাটোয়ারি বাড়িতে ঠাঁই দিতে হবে এবং সমাজের সবার সামনে আমাকে আরশাদের মতোই নিজের বড় নাতির সম্মান দিতে হবে। গুলশেনারা বেগম রেগে বলেন, এটা একটু বেশিই হয়ে যাচ্ছে না? আপনি ভেবে দেখুন, আমার পরিচয় কিন্তু এমনিতেই সবাই জেনে গেছে। তাই আমাকে মেনে নিলে বা বাড়িতে ঠাঁই দিলেও আপনার নতুন করে কোন সমস্যা হবার কথা না। কিন্তু যদি আপনাকে ওই ধৃতি নাকি যেন নাম হোয়াটএভার ওকে বাড়ির বউয়ের সম্মান দিতে হয়, তাহলে কিন্তু আপনার সম্মান প্রতিপত্তি আবার বিপদে পড়বে। গুলশেনারা বেগম ভাবনায় পড়ে যান। আশরাফ পাটোয়ারি বলেন, আরহাম কিন্তু ঠিকই বলছে আম্মা।
আপনি একটু ভেবে দেখুন ওর প্রস্তাবে কিন্তু আপনার কোন ক্ষতি নেই। গুলশেনারা বেগম বলেন, বেশ, আমি তোমাদের সব শর্তে রাজি। আশরাফ পাটোয়ারি বলেন, আমাকেও কিন্তু বাড়িতে ফেরাতে হবে। বেশ, সব হবে, তোমরা শুধু এই বিয়েটা আটকাও। আরহাম শান্ত হেসে বলে, বেশ, আপনার কাজ হয়ে যাবে, নিশ্চিন্তে থাকুন। আগে আপনি শুধু আমাকে কিছুটা তথ্য দিয়ে সাহায্য করুন। পাটোয়ারি বাড়িতে বর্তমানে কি চলছে? গুলশেনারা বেগম হা হুতাশ করে বলেন, ন্যাকামি চলছে। কাল আরশাদ আর ধৃতির বিয়ে। আজ আসার আগে শুনলাম ধৃতি নাকি অসুস্থ, মাথা ঘুরে পড়ে গেছে। সেই নিয়ে নতুন নাটক। আরহামের মাথায় কিছু একটা আসতেই সে বলে, কি বললেন, ধৃতি অসুস্থ? হুম, ভালোই। এবার ভেবে নিন, কাজটা আরো সহজ হলেও হতে পারে। আপনি নিশ্চিন্তে বাসায় ফিরে যান। গুলশেনারা বেগম বিদায় নেন। আশরাফ পাটোয়ারি তাকে এগিয়ে দিতে যান। তারা যেতেই আরহাম শান্ত কাউকে একটা ফোন করে বলে, আমায় খোঁজ নিয়ে জানাও ওই ধৃতিকে কোন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। বাকিটা আমি সামলে নিচ্ছি। গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নয়না চৌধুরীর সামনে বসে আছে ধৃতি ও মালিনী পাটোয়ারি। ধৃতি ভীষণ ভীত, তার ভয় করছে আবার না কোন চরম সত্যের মুখোমুখি হতে হয়। তবে মালিনী পাটোয়ারি তাকে সাহস দিয়ে বলছেন, তুমি চিন্তা করো না তো, যদি এমন কোন দুর্ঘটনা ঘটেও যায় তাহলে সেটা ঠিক করা উপায় তো আছেই। এখনো তো বেশি দেরি হয়ে যায়নি, প্রয়োজনে বাচ্চাটা নষ্ট করে দেব। ধৃতি কান্না মিশ্রিত স্বরে বলে, কিন্তু আরশাদ সাহেব কি এসব কিছু জানলে আমায় মেনে নেবেন? অবশ্যই, আমার ছেলে এমন নয়, ও অবশ্যই মেনে নেবে। যা কিছুই হয়েছে তাতে তোমার কোন দোষ তো নেই। এমন সময় ডাক্তার নয়না চৌধুরী বলে ওঠেন, এই তো রিপোর্ট চলে এসেছে। তিনি রিপোর্ট চেক করতে থাকেন। ধৃতি ভীষণ ভয় পেয়ে যায়। মালিনী পাটোয়ারি তাকে সান্ত্বনা দিতে থাকেন। নয়না চৌধুরী সব রিপোর্ট দেখে বলেন, সবকিছু তো ঠিকই আছে, প্রেগন্যান্সির রিপোর্ট নেগেটিভ বলছে। মালিনী পাটোয়ারি ও ধৃতি খুশি হয়ে যায়। ধৃতির বুক থেকে যেন পাথর সরে যায়। সে আবেগপ্রবণ হয়ে মালিনী পাটোয়ারিকে জড়িয়ে ধরে। মালিনী পাটোয়ারি বলেন, দেখলে তো ফুল, কিছুই হয়নি। তুমি শুধু শুধু চিন্তা করছিলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার, আপনি আমাদের নিশ্চিন্ত করলেন। বললেই তারা উঠে চলে যায়। ধৃতি স্বস্তির সাথে মালিনী পাটোয়ারির সাথে পাটোয়ারি বাড়িতে ফিরে আসে। বাড়িতে প্রবেশ করার সময় হঠাৎ করে তাদের সাথে মুখোমুখি সাক্ষাৎ হয় গুলশেনারা বেগমের। গুলশেনারা বেগম বলে ওঠেন, কোথায় গিয়েছিলে তোমরা? মালিনী পাটোয়ারি বলেন, কিছু জরুরি কাজ ছিল। কালই তো আরশাদের সাথে ফুলের বিয়ে, কাজের কি আর অভাব আছে? গুলশেনারা বেগম বিদ্রূপ করে বলেন, বিয়েটা আগে হতে দাও, আবার এমন না হয় যে সব আয়োজন মাঠে মারা যায়। এসব আপনি কি বলছেন আম্মা? যা বলছি ঠিকই বলছি। এই বিয়েটা হবে না, এটাই আমার দৃঢ় বিশ্বাস। মালিনী পাটোয়ারি জোর গলায় বলেন, এই বিয়েটা হবেই, দেখা যাবে। পুরো বাড়ি সেজে উঠেছে বিয়ের সাজে, যেন উৎসবের আমেজ নেমেছে চারিদিকে। আজ আরশাদের সাথে ধৃতির বিয়ে, সেই উপলক্ষেই এত আয়োজন। বর্তমানে গায়ে হলুদের প্রস্তুতি পর্ব চলছে। আরশাদ একটি হলুদ শেরওয়ানি পরে নিজেকে প্রস্তুত করে নিচ্ছে। অন্যদিকে ধৃতির পরনে একটি গাঢ় হলুদ শাড়ি পরিহিতা অবস্থায় নিজেকে আয়নায় দেখছিল ধৃতি। এমন সময় পেছনে থেকে আরশাদ হঠাৎ এসে বলে, তোমাকে আজ দারুণ লাগছে। ধৃতি লাজুক চোখে পিছনে ফিরে তাকায়। আরশাদ এগিয়ে এসে ধৃতির গালে নিজের হাতে হলুদ লাগিয়ে দেয়। ধৃতি যেন এক পরম আবেশে ভেসে যায়। আরশাদ ধৃতি ও তার মধ্যকার অবশিষ্ট দূরত্ব ঘুচিয়ে নিয়ে ধৃতির কানের কাছে ফিসফিস করে বলে, তোমার গায়ে সর্বপ্রথম হলুদ আমিই লাগিয়ে দিলাম, যদিও এটা রিচুয়ালের মধ্যে পড়ে না তবুও। বলেই আরশাদ একটু থেমে বলল, আমি আমাদের একটা সুখী সংসার জীবনের আশা করি। আমার তরফ থেকে আমি তোমাকে এটুকু কথা দিতে পারি যে এই সম্পর্কের মূল্য আমার কাছে অসীম। আমার তরফ থেকে তুমি তাই তোমার প্রতি সব দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পূরণ হতে দেবে।
তোমাকে আমি একজন স্বামী হিসেবে স্ত্রীকে আগলে রাখতে হয় ঠিক সেভাবেই আগলে রাখব। কখনো কোন অভিযোগ করতে দেব। বিনিময়ে তোমার কাছে আমার বেশি কিছু চাওয়া নেই। শুধু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার পাশে থেকো। থাকবে তো? ধৃতি দৃঢ় কণ্ঠে বলে, থাকব। বাহ, শুনে ভালো লাগলো। আর একটা কথা না বললেই নয়। আমি সবকিছু মেনে নিতে পারলেও মিথ্যা বা ধোঁকাবাজি মেনে নিতে পারি না। আমি জানি তুমি সেই রকম মেয়ে নও, তবে তারপরেও বলছি কখনো আমাকে ধোঁকা দেওয়ার কথা ভেবো না। আমি আপনজনের প্রতি যতটা দায়বদ্ধ হতে পারি বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে ঠিক ততটাই কঠোর হতে পারি। আমি তোমাকে অনেক বিশ্বাস করি ধৃতি, তাই আমি আশা রাখব তুমি আমার বিশ্বাসটা সবসময় বজায় রাখবে। ধৃতি বলে, আমিও চাই আপনার এই বিশ্বাসটা ধরে রাখতে। আমার অতীত সম্পর্কে কোন কিছুই আপনার অজানা নয়। অতীতে যা হয়েছে। ধৃতি নিজের কথা সম্পূর্ণ করার আগেই হঠাৎ করে আরশাদের ফোন বেজে ওঠে। খুব জরুরি একটা ফোন কল আসায় তাকে বাইরে যেতে হয় কথা বলতে। এদিকে ধৃতি একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, আরশাদ সাহেব আমায় কতটা বিশ্বাস করেন, আমার কোন মূল্যেই এই বিশ্বাসটা ভাঙতে দেওয়া উচিত হবে না। এই ভাবনার মাঝেই হঠাৎ করে ধৃতির গা গুলিয়ে ওঠে। সে আর নিজেকে সামলাতে না পেরে বাথরুমে চলে যায়। বেসিনের মধ্যে বমি করে দেয়। নিজের মধ্যকার হঠাৎ এই পরিবর্তনে ধৃতির মনে কেমন জানি সন্দেহ জাগে। যদিও ডাক্তারের রিপোর্ট অনুযায়ী সে ঠিক আছে, কিন্তু তবুও কেন জানি ধৃতির মন কেমন জানি কু ডাকছে। কেঁপে উঠছে অজানা আশঙ্কায়। বিয়ের আয়োজন যত এগিয়ে আসছে গুলশেনারা বেগমের উদ্বিগ্নতা ততই বাড়ছে। তিনি তো আরহামের উপর ভরসা রেখে বসেছিলেন যে সে যে কোনো মূল্যেই এই বিয়েটা ভাঙবে, কিন্তু বাস্তবে তো এর কোন প্রতিফলনই দেখতে পারছিলেন না তিনি। আরহামকে এখনো অবধি কোন স্টেপ নিতে দেখা যায়নি, আর এই বিষয়টাই গুলশেনারা বেগমকে বিরক্ত করছে। তিনি মনে মনে বলছেন, আমি এই আরহামের উপর ভরসা করে ঠিক করলাম তো, ও কি আদৌ কিছু করবে? মেহমানদের খাতিরদারিতে ব্যস্ত থাকা মালিনী পাটোয়ারির নজর যায় উদ্বিগ্ন গুলশেনারা বেগমের দিকে। তাই তো তিনি মালিনী পাটোয়ারির দিকে এগিয়ে এসে বলেন, কি হলো আম্মা? আপনি মুখটা এমন বাংলার পাঁচের মতো করে দাঁড়িয়ে আছেন কেন? আজ আপনার আদরের দাদুভাইয়ের বিয়ে। কোথায় আপনি নেচে গিয়ে আনন্দ করে বেড়াবেন তা না মুখ ভার করে আছেন। গুলশেনারা বেগম দাঁতে দাঁত চেপে বলেন, আমার সাথে মজা নিচ্ছ? কাজটা কিন্তু ভালো হচ্ছে না বৌমা। মালিনী পাটোয়ারি জিভ কেটে বলেন, কি যে বলেন না আম্মা, আপনার সাথে মজা করার সাধ্য কি আমার আছে? আপনি হলেন এই পরিবারের দণ্ডমুণ্ডের কর্তা। কিন্তু কি বলুন তো, আপনার প্রভাব যতই দৃঢ় হোক না কেন আল্লাহর পরিকল্পনার কাছে তাকে ফিকে হতেই হতো। আল্লাহ চেয়েছিলেন যে আরশাদ ও ফুল এক হোক, তাই তো সকল বাধা বিপত্তি অতিক্রম করে আজ বিয়েটা হচ্ছে। এখনই এত খুশি হইও না, বিয়েটা কিন্তু এখনো হয়নি। হয়নি কিন্তু হবে তো। আপনি তো কাল থেকে বলে চলেছেন যে বিয়েটা নাকি হবে না, কিন্তু এমন কোন কারণ তো দেখছি না। ওই হিন্দিতে একটা প্রবাদ আছে না, মিয়া বিবি রাজি তো কেয়া কারেগা কাজী। তাই তো হয়েছে। যাদের বিয়ে তাদের যখন এখানে মতো আছে, তখন আমাদের মতো এখানে মূল্যহীন। বলেই মালিনী পাটোয়ারি গুলশেনারা বেগমের চোখ রাঙানি উপেক্ষা করে অন্যান্য গেস্টদের আমন্ত্রণ জানাতে ব্যস্ত হয়ে পড়েন। গুলশেনারা বেগম ক্রোধে ফুঁসতে ফুঁসতে বলেন, এভাবে আমার সব চেষ্টা ব্যর্থ হতে পারে না। এই বিয়েটা কিছুতেই হতে পারে না। যদি ওই আরহাম কিছু না করে, তাহলে আমি নিজে এমন কোন ব্যবস্থা করব যাতে এই বিয়েটা ভেঙে যায়। এরই মধ্যে কাজী সাহেবও চলে আসেন। মালিনী পাটোয়ারি তাকে সাদরে আমন্ত্রণ জানান। কমবেশি সব অতিথিও চলে এসেছে। এখন শুধু বর বধূর আসা বাকি। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সাদা কালো কাজ করা শেরওয়ানি ও পাজামা পরে উপস্থিত হয় আরশাদ। তার মাথায় ছিল একটাও পাগড়িও। তাকে এই বেশে একদম পুরো রাজপুত্র লাগছিল। আরশাদ আসার কিছু সময় পর লাল বেনারসিতে সজ্জিত করে নিয়ে আসা হয় ধৃতিকে। এই মুহূর্তে আবার তারা দুজনে একে অপরের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে যায়। মালিনী পাটোয়ারি তাদের দুজনকে একসাথে পাশাপাশি বসান। অতঃপর কয়েকজন মিলে তাদের মাঝখানে একটা পর্দা টেনে ধরে।
কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। গুলশেনারা বেগম বিয়ে ভাঙার জন্য এগিয়ে আসতে চাইলে মালিনী পাটোয়ারি তাকে আটকে বলেন, আর এক পাও আগাবেন, আমি আজ আপনাকে কোন কুচক্রি কাজ করতে দেব না। বৌমা। গুলশেনারা বেগম বিস্ময় থ। এদিকে কাজী সাহেব কবুল বলার নির্দেশ দেন ধৃতিকে। ধৃতি নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, কবু। ধৃতি নিজের কথা শেষ করতেই পারে না, এর আগেই হঠাৎ করে বিয়ের আসরে উপস্থিত হয় আরহাম শান্ত। সে এসেই বলে, থামো ধৃতি। ধৃতি ভীত ও শঙ্কিত চোখে আরহামের দিকে তাকায়। আরহাম শান্ত বলে ওঠে, নিজের গর্ভে আমার সন্তান ধারণ করে তুমি এভাবে অন্য কারো জন্য কবুল বলতে পারো না। ধৃতি সহ বাকি সবাই হতবাক হয়ে তাকিয়েছিল আগন্তুক আরহামের দিকে। এদিকে আরহাম হাতে বিভিন্ন ফাইল নিয়ে এগিয়ে আসছে। আরহাম একদম ধৃতির কাছাকাছি এসে দাঁড়িয়ে বলল, এই যে তোমার প্রেগন্যান্সির রিপোর্ট, তুমি আমার সন্তানের মা হতে চলেছ। ধৃতি সম্পূর্ণ হতবাক। মালিনী পাটোয়ারিও চরম অবাক। এদিকে আরশাদ রাগী স্বরে বলে, এসব কিছুর মানে কি? এটা কোন নতুন নাটক? আরহাম হেসে বলে, নাটক নয়, এটাই সত্যি। ধৃতি বলে ওঠে, না, এটা হতে পারে না, আমার রিপোর্ট তো। এমন সময় হঠাৎ কথা নয়না চৌধুরী সেখানে উপস্থিত হয়ে বলে, এটাই আপনার সত্যিকারের রিপোর্ট। গতকাল ভুল করে একটা রিপোর্ট চলে এসেছিল, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ধৃতির এবার চরম হতবাক হওয়ার পালা। সে কি বলবে কিছু বুঝতে পারে না। আরশাদ ধৃতির দিকে তাকিয়ে বলে, এসব হচ্ছেটা কি? তুমি কিছু বলছো না কেন? ধৃতি যথারীতি চুপই থাকে, কারণ বিস্ময় তার মুখ দিয়ে তোর কথাই বের হচ্ছে না। আরহাম বলে, ও কি বলবে? যা বলার আমি বলছি। ধৃতির সাথে আমার একটা সম্পর্ক ছিল, আর সেখান থেকেই ধৃতি এখন প্রেগন্যান্ট হয়ে গেছে। এখন তুমি ভেবে দেখো কি করবে। আমার খাওয়া মালও ধৃতিকে গ্রহণ করবে নাকি? আরশাদ রেগে বলে, চুপ, আর একটা কথাও না। পরিস্থিতির সঠিক ব্যবহার করার জন্য উপস্থিত হন গুলশেনারা বেগমও। তিনি বলে ওঠেন, এই ছেলেটা তো আর এমনি এমনি ধৃতির নামে দুর্নাম রটাবে না, নিশ্চয়ই এই মেয়ের মাঝেই ঘাপলা আছে। বলেই তিনি ধৃতির কাছে গিয়ে ধৃতির হাত শক্ত করে ধরে বলেন, এই মেয়ে সত্যিটা বলো, আরহাম যা বলছে তা কি সত্যি? মালিনী পাটোয়ারি বলে ওঠেন, এই ছেলেটার কথায় বিশ্বাস করা কি আদৌ ঠিক হবে? আমি ফুলকে খুব ভালো করেই চিনি। ফুল অন্তত এই জঘন্য ছেলেটার সাথে সম্পর্কে থাকবে না। এবার আরশাদ ধৃতিকে জিজ্ঞেস করে, চুপ করে না থেকে সমস্ত সত্যটা বলো ধৃতি, তারপর আমি এই আরহাম শান্তকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মালিনী পাটোয়ারি ইশারা করে ধৃতিকে মিথ্যা বলতে বলে না, কিন্তু ধৃতি আজ আর কিছু না লুকিয়ে বলে, আপনি তো জানেন আমার ভয়ঙ্কর অতীত সম্পর্ক, যেই এই আরহাম শান্ত আমার সাথে কি করেছিল। আরশাদ হতবাক স্বরে বলে, কোন অতীতের কথা বলছো তুমি? তোমার অতীতের সাথে কি কোনভাবে আরহামের যোগসূত্র আছে? আরশাদের এহেন কথায় ধৃতি এবার অবাক চোখে মালিনী পাটোয়ারির দিকে তাকান। মালিনী পাটোয়ারি লজ্জায় আর অপমানবোধে দু চোখ নামিরায় নেন। ধৃতির যা বোঝার বোঝা হয়ে যায়। ভাগ্য আজ আবার তার সাথে এক নির্মম খেলা খেলল। ধৃতি চোখ বন্ধ করে অশ্রুপাত করতে করতে বলে, এটা সত্যিই আমার গর্ভে যদি কোন সন্তান থাকে তাহলে সেটা আরহাম শান্তরই হবে। কিন্তু ধৃতি নিজের পুরোটা কথা শেষ করতে পারে না, তার আগেই গুলশেনারা বেগম তাকে থাপ্পড় বসিয়ে দেয়। ধৃতির চুলের মুঠি ধরে বলেন, চরিত্রহীন মেয়ে ছেলে, পেটে অন্য কারো বাচ্চা নিয়ে তুই আমার দাদুভাইকে ঠকিয়ে বিয়ে করতে চাইছিলি। তোকে তো আমি। আরশাদ তার দাদির থেকে ধৃতিকে ছাড়িয়ে নেয়। ধৃতি আরশাদের উদ্দেশ্যে বলে, বিশ্বাস করুন, আমি আপনাকে ঠকিয়ে বিয়ে করতে চাইনি। গতকাল আমি প্রেগন্যান্সির টেস্ট করেছিলাম, কিন্তু রিপোর্ট ছিল নেগেটিভ, আর তাই। আরশাদ বলে ওঠে, আমি তোমায় বিশ্বাস করি, তুমি অনেক সত্যবাদী আর সৎ, তাই তো শুরু থেকে আমায় এত মিথ্যা বলে গেছো। নিজের অতীত লুকিয়েছ, আবার আমার সাথে বিয়ের পিঁড়িতে বসা অবস্থায় আমি জানছি তুমি অন্য কারো সন্তানের মা হতে চলেছ। ছি, লজ্জা থাকা উচিত তোমার। মালিনী পাটোয়ারি এবার এগিয়ে এসে বলেন,
ধৃতির এখানে কোন দোষ নেই। ও আমাকে নিজের অতীতের ব্যাপারে সবটাই বলেছিল আমায়, কিন্তু আমি তোমার থেকে সবটা লুকিয়েছি। আমি চাইনি ধৃতির অতীত তোমাদের পথে বাধা হয়ে দাঁড়াক। গুলশেনারা বেগম তেতে উঠে বলেন, বাইরের একটা মেয়ের জন্য তোমার এত দরদ যে একবার নিজের ছেলের কথাটাও ভাবলে না। এমন একটা কলঙ্ক ঝুলাতে যাচ্ছিলে আমার দাদু ভাইয়ের গলায়। মালিনী পাটোয়ারি কিনা বলার মতো খুঁজে পান না। আরশাদ বলে দেয়, আমি আজ আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দুইজন নারীর কাছে ঠকে গেলাম। একজন আমার না আর আরেকজন। যাই হোক, এই সম্পর্কের কোন ভিত্তি নেই। আমি কিছুতেই ধৃতির মতো মেয়েকে নিজের বউ হিসেবে গ্রহণ করব না, যার না আছে কোন চরিত্র আর না আসে কোন সততা। ধৃতি বলে, আপনিও আমায় অবিশ্বাস করলেন? আমি সত্যিই আপনাকে ঠকাতে চাইনি। আরশাদ শক্ত স্বরে বলে, আমি এত সত্য মিথ্যা শুনতে চাইনি। বিশ্বাসঘাতকদের আমি প্রচণ্ড ঘৃণা করি। তাই তোমায় আদেশ দিচ্ছি, এক্ষুনি এই বাড়ি থেকে বের হও, না হলে তোমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। ধৃতি ঠিকভাবে প্রতিক্রিয়া দিতে পারে না। এই কোন আরশাদকে দেখছে সে? আরশাদের এই নিষ্ঠুরতা তার হৃদয়ে মারাত্মক দাগ কাটে। ধৃতি নিজের চোখের জল মুছে বলে, বেশ, আপনার যদি আমাকে এতই খারাপ মনে হয় তবে আমি চলে যাব। তবে তার আগে আপনাকে আমার কথা শুনতে হবে। কোন পরিস্থিতির কারণে আজ আমার এই অবস্থাটা জানতে হবে। আমি এসব জানায় আগ্রহী নই। আমি শুধু এটাই জানি যে তুমি একজন বড় বিশ্বাসঘাতক। সাথে আমার মাকেও এর শাস্তি পেতে হবে। মালিনী পাটোয়ারি কিছু বলতে যাবেন তো আরশাদ তাকে থামিয়ে বলে, তুমি বেশি দয়া দেখালে তোমারও একই হাল হবে। তুমিও একজন বিশ্বাসঘাতক, কিন্তু আমার জন্মদাত্রী মা জন্য রেহাই দিচ্ছি। গুলশেনারা বেগম ধৃতির হাত শক্ত করে ধরে বলে, শুনলি না দাদুভাই কি বলল? বের হয়ে যা মুখোপুরি। ধৃতি নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, যাচ্ছি। তবে সে যাওয়ার আগে আরশাদের দিকে তাকিয়ে বলে, একদিন আপনি নিজের ভুল ঠিকই বুঝতে পারবেন। একটু পর আবার আরহামের দিকে তাকিয়ে তার দুষ্টু হাসি দেখে শপথ করে বলে, আমি এর প্রতিশোধ নেবই। ধৃতি পাটোয়ারি বাড়ি থেকে বেরিয়ে একটু দূরে চলে আসে। তার সামনে এখন এক সমুদ্র অসহায়ত্বের ছায়া। যে আশ্রয়স্থলটুকু তার কপালে জুটেছিল তাও যেন আজ তার সামনে থেকে চলে গেল। এদিকে ধৃতি সামনে পা বাড়াতে যাবে এমন সময় তার সামনে এসে দাঁড়ালেন মালিনী পাটোয়ারি। মালিনী পাটোয়ারিকে দেখে ধৃতি অভিমানে মুখ ঘুরিয়ে নিল। মালিনী পাটোয়ারি ধৃতির সামনে হাত জোর করে বললেন, আমায় তুমি ক্ষমা করে দিও ফুল। আজ আমার কর্মের দোষে তোমার এই অবস্থা। আমার জন্যই তোমাকে আজ এভাবে অপমানিত হতে হলো সবার সামনে। আমার আগেই উচিত ছিল আরশাদকে সমস্ত সত্যটা বলা। তাহলে হয়তো আজ এই পরিস্থিতি এসে দাঁড়াত না। এভাবে হয়তো সবার সামনে তোমায় প্রতারক প্রমাণিত হতে হতো না। ধৃতি একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, আমি আপনাকে অনেক ভরসা করেছিলাম আন্টি। ভেবেছিলাম আপনি আমার শুভাকাঙ্ক্ষী, আমার জীবনে মায়ের শূন্যস্থানটা আপনি পূরণ করেছিলেন। আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি এবং সেই শ্রদ্ধা এখনো অক্ষুণ্ণ আছে। কিন্তু আমি আপনার থেকে এটা আশা করিনি। আপনি কেন আরশাদ সাহেবের থেকে সমস্ত সত্যটা লুকাতে গেলেন? আপনার এহেন কাজের জন্য আজ আমাকে এই দিন দেখতে হলো, এভাবে সবার সামনে। আপনার একটু দূরদর্শী হওয়ার দরকার ছিল। আমি তো এই বিয়েতে রাজি ছিলাম না আন্টি, শুধুমাত্র আপনার কথায় রাজি হয়েছিলাম। আপনি যখন আমায় বলেছিলেন যে আপনি আরশাদ সাহেবকে আমার অতীতের সমস্ত সত্যটা বলেছেন, তখনই আমি এই বিয়েটা করতে রাজি হয়েছিলাম। কিন্তু আপনি এটা কি করলেন? আমাকে এবং আরশাদ সাহেবকে দুজনকেই ঠকালেন। মিথ্যা বলে আমাকে বিয়েতে রাজি করালেন, আর আজ তার ফলশ্রুতিতে ওই আরহাম আমাকে এভাবে সবার সামনে অপদস্থ করল। মালিনী পাটোয়ারি বলেন, আমি আরশাদকে এটা বলেছিলাম যে তোমার অতীতে অন্ধকার কিছু সত্য আছে। ও আমায় বলেছিল তোমার অতীত ওর কাছে কোন ম্যাটার করে না, আর সেজন্যই। এটা কোন কথা হতে পারে না আন্টি। আপনি এভাবে অর্ধসত্য বলে ঠিক করেননি। আপনার অন্তত এই বিষয়ে স্বচ্ছতা দেখানো, কারণ এটা অনেক স্পর্শকাতর একটা বিষয়। বুঝতে পারছি ভুলটা আমারই, তাই তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি ফুল।
আমার জন্য আজ আবারও তোমার জীবনটা অনিশ্চয়তার দিকে চলে গেল। আমার জীবন নিয়ে আমার আর কোন চিন্তা নেই। এই জীবনের মায়া তো আমি সেদিনই ভুলে গেছিলাম যেদিন। যাই হোক, সেসব দিকে না যাই। আমার মহান সৃষ্টিকর্তা আল্লাহর উপর বিশ্বাস এখন অটুট আছে, আর তাই আমি কোন কিছুতেই ভয় পাব না। ওই আরহাম শান্তকে আমি আর ভয় পেয়ে চলব না। উনি কি ভেবেছেন আমার জীবনটাকে বারবার উনি অন্ধকারে ঠেলে দিয়ে পার পেয়ে যাবেন? যদি উনি এমনটা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। আমি এবার ওনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। প্রয়োজনে আমার সাথে হওয়া অন্যায়ের জন্য ওনার বিরুদ্ধে আইনি লড়াই লড়ব। উনি যখন আগুন নিয়ে খেলা শুরু করে দিয়েছেন এবং সেই আগুনে ক্রমান্বয়ে ঘি ঢেলে চলেছেন, তাহলে এবার সেই আগুনে ওনার নিজেরও পোড়ার সময় এসে গেছে। আমি এবার সবকিছুর শেষ দেখে ছাড়ব। মালিনী পাটোয়ারি ও ধৃতির এই সাহস দেখে খুশি হন। তিনি বলেন, তুমি একদম ঠিক পথে হাঁটছ, আমি আছি তোমার পাশে। কিন্তু ডাক্তার যে বলল রিপোর্টটা সত্য, তার মানে কি? ধৃতি চোখ বন্ধ করে নিজের পেটে হাত রেখে বলে, হ্যাঁ, এটাই সত্য। আমার জীবনের সবথেকে তিক্ত সত্য এটা। ব্যাপার না, সামনে যে লড়াই আমি লড়তে চলেছি সেই লড়াইয়ে এটাও একটা বড় ধাপ হবে। মালিনী পাটোয়ারি বলেন, কিন্তু এখন তুমি কোথায় যাবে? আল্লাহর তৈরি এই বিশাল পৃথিবীতে কোথাও না কোথাও আমার জায়গা ঠিকই হয়ে যাবে। আপনি কোন চিন্তা করবেন না। আমি চিন্তা করব না তো তোমার জন্য কে চিন্তা করবে? শোনো, তোমাকে পথে পথে ঘুরতে হবে না। এই নাও, এটা হলো আমার বাপের বাড়ির ঠিকানা। এখানে আমার বাবা মা থাকেন। আমার দুই ভাই, এক ভাই থাকে বিদেশে, আরেক ভাই তার স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকে। আমার মা বাবা একাই বাড়িতে আছেন। আমি আমার বাবার সাথে ফোনে কথা বলেছি, উনি তোমায় আশ্রয় দিতে রাজি হয়েছেন। তুমি ওনার কাছে গিয়ে আপাতত থাক। কিন্তু কোন কিন্তু নয়, মনে করো এটাই আমার পাপের প্রায়শ্চিত্ত। তোমার কিছু হয়ে গেলে যে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। তাই আমি চাই তোমার মাথা গোজার অন্তত একটা ঠাঁই হোক। আর আমার বাবা তোমাকে আইনি নানান সাহায্যও করতে পারবে। আমার ভাই তো দেশের বড় একজন উকিল, তার ছেলেও তরুণ উকিল হিসেবে যথেষ্ট নামডাক করেছে। তোমার এই অসময়ে তারা তোমার সাহায্য অবশ্যই করবেন। আমার বাবা মা একদম মাটির মানুষ, তুমি গেলেই বুঝতে পারবে। তাই এই নিয়ে কোন চিন্তা করো না, দেখবে ওনারা তোমাকে একদম আপন করে নেবে। মালিনী পাটোয়ারি এভাবে আশ্বাস দেওয়ার পর ধৃতি অনেকটা ভরসা পায়। সে মালিনী পাটোয়ারির হাত থেকে ঠিকানাটা নিয়ে বলে, আমার জন্য দোয়া করবেন আন্টি, আমি একটা বড় যুদ্ধে নামতে চলেছি। এই যুদ্ধে আমি যেন জয়লাভ করতে পারি, অন্যায়কে যেন পরাজিত করতে পারি। আমার দোয়া সব সময় তোমার সাথেই থাকবে। বিজয়ী হয়ে ফিরে আসো। আর নাও, এখানে কিছু টাকা আছে, না করবে না, এই টাকাটা তোমার কাজে লাগবে। ধৃতি আর না করে না, মালিনী পাটোয়ারির থেকে বিদায় নিয়ে সে যাওয়ার জন্য পা বাড়ায়। এখন সে যেন আবার নতুন দিশা খুঁজে পেল। এই দিশা তাকে কোন দিকে নিয়ে যায় এখন সেটাই দেখার। ধৃতি শহর থেকে কিছুটা দূরে একটা বনেদি বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। বাড়িটা মফস্বল এলাকায় অবস্থিত হলেও এর আভিজাত্যে কোন কমতি নেই। বিশাল এক এরিয়া জুড়ে অবস্থিত এই বাড়ি। ধৃতি ধীর পায়ে এগিয়ে গিয়ে কলিং বেল বাজায়। কিছু সময় পর কেউ একটা এসে দরজা খুলে দেয়। ধৃতি সামনে তাকাতেই এক অতীব্র সুদর্শন শুভ্র পুরুষকে দেখতে পায়। বেশ লম্বা সুঠামদেহী সুপুরুষ চেহারার পুরুষটির শরীরে উকিলের পোশাক। ধৃতি এক মুহূর্তে ভরকে যায়। পুরুষটি ধৃতিকে দেখে বলে, জি, কে আপনি? ধৃতি বলে, আমি ধৃতি, মালিনী আন্টি আমাকে এখানে পাঠিয়েছে। এমন সময় পেছনে থেকে একজন বয়স্ক মহিলা বলে ওঠেন, কে এসেছে দাদুভাই? পুরুষটি বলে ওঠে, উনি বলছেন ওনার নাম ধৃতি ফুফু নাকি ওনাকে পাঠিয়েছেন। মতিয়া বিবি ধীর পায়ে এগিয়ে আসেন। এসেই ধৃতিকে দেখে একগাল হেসে বলেন, তাহলে তুমি সেই মেয়ে যাকে মালিনী পাঠিয়েছে? ধৃতি মাথা নাড়ায়। এরই মধ্যে মতিয়া বিবির স্বামী তথা মালিনী পাটোয়ারির বাবা আলমগীর পাটোয়ারি এগিয়ে এসে বলেন, এই তাহলে সেই সিংহী যে এক নতুন লড়াইয়ে নেমেছে। মালিনীর এই কাজে আমি অন্তত গর্বিত।
এতদিনে আমার মেয়েটা সাহস দেখাতে পেরেছে। এতদিন মুখ বুজে স্বামীর ঘর করে এসেছে, নিজের ভালোর কথা ভাবেনি। ওকে আমি কতবার বলেছি ওই গুলশেনারা বেগম আর আশরাফের মুখে ঝাঁটা মেরে চলে আসতে, কিন্তু ও নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে তা করল না। উল্টে নিজের শাশুড়ির চাপে আমাদের সবার সাথে কথা বলা বন্ধ করল। মতিয়া বিবি বলেন, আহ থাক না সেসব কথা, এসব কথা তুলে আর কি হবে? আলমগীর পাটোয়ারি বলে ওঠেন, কেন বলবো না? আমার অতীতের ক্ষত যে এখনো শুকায়নি গিন্নি। তোমার মনে নেই, আজ থেকে 20 বছর আগের কথা, যখন ওই শয়তান আশরাফ আমার মেয়েকে ছেড়ে নিজের ছোট ছেলেটার কথা না ভেবে নিজের অন্য স্ত্রীকে নিয়ে বিদেশে জীবনযাপন করতে লাগলো। সেই সময় তো আমি আমার 2 ছেলেকে নিয়ে গেছিলাম মালিনীর কাছে, বলেছিলাম এখানে চলে আসতে। আমাদের কিসের কমতি ছিল? চাইলে ওকে আরো ভালো কোন বনেদি ঘরে বিয়ে দিতে পারতাম, কিন্তু মালিনী আমাদের কথা না শুনে ওর শাশুড়ির কথা শুনল। রাগে ক্ষোভে সেদিন চলে আসার পরই তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই জীবনে আর কখনো ওর সাথে কথা বলবো না। এরপর তো মালিনী কতবার আমার সাথে যোগাযোগ করতে চাইল, ওর ভাইয়েরা তুমি ওর সাথে কথা বললেও আমি ওর সাথে কোন কথা বলিনি। কিন্তু আজ এতগুলো বছর পর যখন ও আমায় ফোন করে বলল ওর নিজের জন্য না অন্য একটা অসহায় মেয়ের জন্য আমার কাছে সাহায্য চায় এবং সেই মেয়ের জীবনের কঠিন লড়াইগুলো তুলে ধরল, তখন আমি আর না করতে পারলাম না। আমি গলে গেলাম। আমার মেয়ের এতদিনে সাহস হয়েছে, এই ব্যাপারটা আমায় মুগ্ধ করল। তাই তো আমি নির্দ্বিধায় বলে দিলাম ওই মেয়েকে যেন আমার কাছে পাঠিয়ে দেয়। ওই মেয়ের সব দায়িত্ব আমি নিতে রাজি আছি। তাই এই তো সে মেয়ে। এই মেয়ের দায়িত্ব এখন আমার। আমি এই মেয়েকে বিচার পাইয়ে দিয়ে তবেই শান্তি পাব। দাদুভাই তুমি আমাকে সাহায্য করবা তো? নিজের দাদুর মুখে এহেন কথা শুনে উকিল বেশে দাঁড়িয়ে থাকা আকাশ পাটোয়ারি বলে ওঠে, হ্যাঁ আমি রাজি। ধৃতি আকাশের দিকে তাকায়। হাস্যোজ্জ্বল এই পুরুষের চোখে যেন এক অদ্ভুত আত্মবিশ্বাস। ধৃতির যেন খুব ভালো লাগে সেই আত্মবিশ্বাস। হঠাৎ করে আকাশও ধৃতির দিকে তাকায়, যে কারণে তাদের চোখাচোখি হয়ে যায়। ধৃতি ইতস্তত বোধ করে চোখ সরিয়ে নেয়, কিন্তু আকাশ চেয়েই থাকে ধৃতির দিকে। ধৃতির মাঝে সে যেন বিশেষ কিছু খুঁজে পায়। এই ইনোসেন্ট টাইপ মেয়েটা রসীম সাহসের কথা সে তার দাদার মুখে শুনেছে, কিন্তু তার নাম শোনা হয়নি জন্য চিনতে পারেনি। এবার একদম নিজের চোখে দেখে নিল। আকাশ ধৃতির উদ্দেশ্যে বলে, আমি আপনার পাশে আছি এই লড়াইয়ে। যে বা যারা আপনার সাথে অন্যায় করেছে তাদের সবাইকে এর শাস্তি পেতে হবে, আর এটাই আমার ওয়াদা। ধৃতি অনেক আশা নিয়ে তাকায় আকাশের দিকে। আলমগীর পাটোয়ারি বলেন, আমার দাদু ভাই কিন্তু এই শহরের তরুণ প্রজন্মের সেরা উকিল। তুমি ওর উপর ভরসা রাখতে পারো, ও তোমাকে ন্যায় বিচার দিয়েই ছাড়বে। মতিয়া বিবিও বলেন, আমার দাদুভাই পারবেই। আরশাদ নিজেদের কক্ষে বসেছিল। তার মাথায় ঘুরপাক খাচ্ছিল নানান চিন্তা। কিছুক্ষণ আগেই গুলশেনারা বেগম এসে তার কাছে ধৃতির নামে একগাদা বিষেধাগার করে গেছে। সব কথা আরশাদ নীরবে শুনেছে, কিন্তু তার মনে সেসব কথার কোন প্রভাবই পড়ছে না। বরং তার অবচেতন মনে কোথাও একটা অনুশোচনা তৈরি হচ্ছে ধৃতিকে এভাবে অবিশ্বাস করার জন্য, তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। আরশাদ এসবই ভাবছিল এমন সময় হঠাৎ করে মালিনী পাটোয়ারি তার কক্ষে চলে আসেন। তাকে দেখে আরশাদ বলে, তুমি? আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আরশাদ। তোমার থেকে ধৃতির সত্য লুকানো আমার ঠিক হয়নি। আজ আমার একটা সত্য লুকানোর ধৃতির জীবনটা এভাবে এলোমেলো করে দিল। আমার জন্যই ধৃতিকে সবার সামনে অপদস্থ হতে হলো, এমনকি তুমিও ধৃতির উপর ভরসা হারালে। আরশাদের মাথায় জেদ চেপে বসে সে বলে, আমি আর ওই বিশ্বাসঘাতক ধৃতির নামে কোন কথা শুনতে চাই না। বেটার হবে যদি তুমি এই নিয়ে কিছু না বলো। মালিনী বলে, তুমি অনেক বড় একটা ভুল করছো আরশাদ। দেখবে একদিন তুমি এর জন্য অনেক আফসোস করবে, কিন্তু সেদিন আর এই আফসোস করে কোন লাভ হবে না। ধৃতিকে তুমি সেদিন একবারে চিরতরে হারিয়ে ফেলবে, সেদিন কিন্তু কেঁদেও কুল পাবে না। বলেই মালিনী পাটোয়ারি বেরিয়ে যান। আরশাদ তার বলা কথাগুলি ভাবতে থাকে আর বলে,
আম্মুর কথাই কি তাহলে ঠিক? আমি কি কোন ভুল করলাম? কিন্তু মুহূর্তেই তার ইগো জেগে ওঠে এবং সে বলে, ওই চরিত্রহীন মেয়ের কথা আমি ভাবব না। ও একটা প্রতারক। মুখে এসব বললেও সে নিজের মনকে মানাতে পারছিল না। ফলে দ্বন্দ্ব বিদ্যমান ছিল তার মনে। আরহাম শান্ত তার বাবা আশরাফ পাটোয়ারির সাথে নিজের জয় সেলিব্রেশনই করছিল। এমন সময় আরহামের সেক্রেটারি এসে তাকে বলে, বসো, একটা খারাপ খবর আছে। আপনার নামে ওই ধৃতি রেপ কেস করেছে। আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে। আরহাম শান্তর আগে হাত মুষ্টিবদ্ধ করে বলে, কাজটাও ভালো করল না। খেলার দান কিভাবে ঘোরাতে হয় তা আমি খুব ভালো করেই জানি। আরহাম রক্তিম চোখে তাকিয়েছিল তার সেক্রেটারির দিকে। ধৃতি তার নামে কেস ফাইল করেছে, এই কথাটা যেন তার কানে বাজছে বারংবার। সে বিশ্বাসই করতে পারছে না ওই মেয়েটা এত বড় দুঃসাহস দেখাবে। তাই তো আরহাম বলে ওঠে, নিশ্চয়ই ওকে কেউ পেছনে থেকে ইন্ধন দিয়েছে, না হলে ওর এতটা ক্ষমতা নেই যে আমার বিরুদ্ধে লড়াই করবে। আমি যতদূর শুনেছি আকাশ পাটোয়ারি নামের একজন উকিল ওনাকে সাহায্য করেছেন। হঠাৎ করেই আশরাফ পাটোয়ারি বলে ওঠেন, কি নাম বললে? আকাশ পাটোয়ারি? ওকে তো চিনি আমি, মালিনীর ভাইয়ের ছেলে হয়। আরহাম বলে, যদি ধৃতি ভেবে থাকে এভাবে আমাকে ফাঁসাবে তাহলে ও ভুল ভাবছে। বলেই সে নিজের সেক্রেটারি গোলাম মোস্তফার উদ্দেশ্যে বলে, তুমি তো জানো তোমায় কি করতে হবে। গোলাম মোস্তফা মাথা দুলিয়ে জানায়, জি স্যার। এরই মধ্যে হঠাৎ করে আরহামের বাড়ির দরজায় কেউ নক করে ওঠে। গোলাম মোস্তফা গিয়ে দরজা খুলতেই এক এক করে পুলিশ সদস্যরা বাড়ির ভেতর ঢুকে পড়ে। গোলাম মোস্তফা বলে ওঠেন, আপনারা? মিস্টার আরহাম শান্তর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আমরা ওনাকে অ্যারেস্ট করতে এসেছি। গোলাম মোস্তফা ক্রোধিত স্বরে বলে, হাউ ডেয়ার ইউ আমার বসকে গ্রেফতার করতে এসেছেন? আপনারা তার পাওয়ার সম্পর্কে আপনাদের কোন ধারণাই নেই। আরহাম শান্ত এগিয়ে এসে বলে, কাম ডাউন মোস্তফা, ওনাদেরকে ওনাদের কাজটা করতে দাও, আর তুমি এদিকে নিজের কাজটা করো। আরহামের কথায় কিছু তো একটা ছিল, যা গোলাম মোস্তফাকে কিছু একটার ইঙ্গিত দেয়। পুলিশ আরহাম শান্তর হাতে হাতকড়া পরিয়ে তাকে থানায় নিয়ে যায়। আরহামের গ্রেফতারির খবর শুনতাই ধৃতির জীবনে সুখের জোয়ার আসে যেন। আলমগীর পাটোয়ারি, মতিয়া বিবিও সেই আনন্দের শরিক হন। আলমগীর পাটোয়ারি তো আশেপাশের প্রতিবেশীদের মধ্যে মিষ্টি পর্যন্ত বিতরণ করেন। তিনি ধৃতিকে উদ্দেশ্য করে বলেন, অবশেষে সত্যেরই জয় হলো। তোমার প্রতি হওয়া অবিচারের জবাব এবার ওই আরহাম পাবে। মতিয়া বিবি বলেন, আমার যে আজ কি পরিমাণ স্বস্তি অনুভব হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। ওই আরহাম শান্ত কি অন্যায়টাই না করেছিল ধৃতির সাথে? এবার ও সেই সব অন্যায়ের জন্য যথাপযুক্ত শাস্তি পাবে। এমন সময় আকাশ সেখানে উপস্থিত হয়ে বলে, আরহামকে শাস্তি পাইয়ে দিতে হলে এখনো আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে দাদি। আগামীকাল কোর্টে কেস উঠবে, সেখানেই সবকিছুর ফয়সালা হবে। আলমগীর পাটোয়ারি বলেন, আমি আশা রাখি এবার জয় ন্যায়েরই হবে। অন্যায়কে সবসময় পরাজিত হতে হয়, সে যতই শক্তিশালী হোক না কেন। আমি আশাবাদী এবারও তার কোন ব্যত্যয় ঘটবে না ইনশাআল্লাহ। এদিকে মালিনী পাটোয়ারি আরহামের গ্রেফতারের খবর শুনে খুব খুশি হন। খবরটা পেয়েই তিনি সাথে সাথে আরশাদের মুখোমুখি হয়ে বলেন, তুমি শুধুই ধৃতিকে ভুল বুঝলে আরশাদ। মানে? আরহাম শান্তর কথায় বিশ্বাস করে তুমি যে কত বড় ভুল করেছ সেটা এখন তুমি বুঝবে। ধৃতির সাথে আরহাম শান্তর কোন সম্পর্ক ছিল না, বরং ওই আরহাম শান্ত ধৃতিকে রেপ করেছিল। এবার সমস্ত সত্যটা সামনে আসবে। সত্যটা জানার জন্য কাল করতে চলো, তারপর নিজের চোখেই সবটা দেখতে পারবে। বলেই মালিনী পাটোয়ারি চলে আসেন। আরশাদ তার মায়ের বলা কথাগুলোই ভাবতে থাকে। তাহলে কি তার বলা কথাগুলোই সত্য? সে কি তাহলে সত্যিই ধৃতিকে ভুল বুঝেছিল? পরের দিন, আজ আরহাম শান্তকে কোর্টে তোলা হয়েছে। তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য আজ কোর্টে এসে উপস্থিত হয়েছে ধৃতিও। ধৃতির সাথে আকাশ, আলমগীর পাটোয়ারি এবং মতিয়া বিবিও এসেছিলেন।
একটু পর মালিনী পাটোয়ারি এবং আরশাদও এসে উপস্থিত হন। এতদিন পর নিজের বাবা মার সাথে সাক্ষাৎ হওয়ায় মালিনী পাটোয়ারি আবেগপ্রবণ হয়ে পড়েন। তার চোখে জল চলে আসে। আবেগপ্রবণ হয়ে তিনি আর মা বাবাকে জড়িয়ে ধরেন। আলমগীর পাটোয়ারি নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। এতগুলো বছর পর তারা এক পারিবারিক পুনঃমিলনের সাক্ষী হন। এদিকে আরশাদ ধৃতির দিকে তাকালেও ধৃতি তার দিকে তাকাচ্ছিল না। আরশাদও চোখ সরিয়ে নেয়। ততক্ষণে আরহামকেও কোর্টে নিয়ে আসা হয় এবং কোর্টে হেয়ারিং শুরু হয়। কোর্টের কাজ শুরু হতেই আরহামের উকিল বলে ওঠে, আমার ক্লায়েন্ট মিস্টার শান্তকে এখানে পুরোপুরি একটা মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে। উনি মোটেই মিসেস ধৃতিকে রেপ করেননি, বরং মিসেস ধৃতি ওনার বিয়ে করা বউ। এত বড় একটা মিথ্যা কথা শুনে ধৃতি চমকে ওঠে। ধৃতির হয়ে কেস লড়া আকাশ পাটোয়ারিও বলে ওঠে, অবজেকশন মাই লর্ড, এখানে আমার বিপরীত পক্ষের আইনজীবী কোন প্রমাণ ছাড়াই এত বড় একটা মিথ্যাচার করছেন। আমার ক্লায়েন্ট মিস ধৃতি একজন অবিবাহিত নারী যাকে এই আরহাম শান্ত রেপ করেছিল, আর তার সবকিছুর প্রমাণও আছে আমার কাছে। আমার ক্লায়েন্ট নিজেই সেই বিষয়ে সাক্ষী দিয়েছেন। আরহামের উকিল বলে, বেশ, মিসেস ধৃতিকে করতে ডাকা হোক, ওনার নিজের মুখেই আমরা সব শুনি। বিচারক সায় জানায়। ধৃতিকে করতে ডাকা হয়। সেই উঠে দাঁড়িয়ে করতে যেতে যাবে এমন সময় হঠাৎ করেই একজন বয়স্ক ব্যক্তির সাথে তার ধাক্কা লাগে। ধৃতি সেই লোকটাকে বলে, আপনি ঠিক আছেন তো? বয়স্ক লোকটা ধৃতিকে একটা ছবি দেখায় যেখানে তার ভাই এবং ভাবিকে এবং সাথে তার ভাইয়ের ছেলেকে বন্দি করে রাখা হয়েছে এবং তাদের মাথায় বন্দুক তাক করা। বয়স্ক লোকটা ভীষণ ধীরে ধৃতির কানে ফিসফিস করে বলে, যদি নিজের পরিবারের ভালো চাও তো ওখানে গিয়ে স্বীকার করে নেবে যে তোমার সাথে আরহামের বিয়ে হয়েছে। ধৃতি হতবাক হয়ে যায়। শেষ পর্যন্ত তাকে কিনা আবারও এত জঘন্য ষড়যন্ত্রের শিকার হতে হলো। তাহলে কি আবারও অন্যায়ের কাছে পরাজিত হতে হবে? ধৃতি ধীর পায়ে এগিয়ে যায়। এর মধ্যেই আরহামের পক্ষের আইনজীবী বিচারকের সামনে আরহাম শান্ত ও ধৃতির বিয়ের দেনমোহরের কাগজপত্র এবং আরও কিছু মিথ্যা ডকুমেন্টস পেশ করেন, সাথে কিছু এডিট করা ছবিও দেখিয়ে বলেন, দেখুন ইউর ওনার, এখান থেকেই প্রমাণিত হয় যে আমার ক্লায়েন্ট মিস্টার আরহাম শান্তর সাথে মিসেস ধৃতির বিয়ে হয়েছে এবং তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ ভিত্তিহীন। আকাশ পাটোয়ারি বলে ওঠেন, এসব কিছু মিথ্যা। মিস ধৃতি, আপনি সত্যিটা বলুন। ধৃতি একবার সেই বৃদ্ধ লোক, ছদ্মবাসী গোলাম মোস্তফা, এবং আরেকবার আরহাম শান্তর দিকে তাকায়। দুজনের চোখেই রাঙানি ভাব এবং সতর্কবার্তা, যা জানান দিচ্ছে আজ যদি ধৃতি মিথ্যাটা না বলে তাহলে তার পুরো পরিবার শেষ হয়ে যাবে। ধৃতি একটা দীর্ঘশ্বাস ফেলে। তার গলা ধরে আসে। জীবনের সবথেকে বড় মিথ্যাটা বলতে প্রস্তুত সে ধরে আসা গলায় বলে, না, এসব কিছুই সত্য। আমি আরহাম শান্তর বিবাহিত স্ত্রী। আমাদের বিয়ে হয়েছিল। আমি যেই অভিযোগ এনেছিলাম তা ভিত্তিহীন এবং তা মনোমালিন্য থেকে করেছিলাম। আকাশ পাটোয়ারি হতভম্ব হয়ে বলে, এসব কি বলছেন আপনি মিস ধৃতি? আমি সত্যি বলছি। আরহাম শান্ত আমার স্বামী। আমি ওনার দ্বারা রেপ হইনি। শুধুমাত্র কিছু ব্যক্তিগত কারণে ওনার প্রতি ক্রোধ থেকে মিথ্যা মামলা করেছি। আরহাম শান্তর ঠোঁটে বিজয়ীর হাসি। মালিনী পাটোয়ারি বলে ওঠেন, ধৃতি এসব কি বলছে? আরশাদ ক্রোধিত স্বরে বলে, দেখলে তো ধৃতির আসল রূপ আমিই ঠিক ছিলাম। তুমি না খুব ওর হয়ে কথা বলেছিলে, এবার দেখো আসল সত্যটা। সিইজা চিটার যে তোমাকে আমাকে সবাইকে বোকা বানিয়েছে। মালিনী পাটোয়ারির যেন তখনও বিশ্বাস হচ্ছিল না। এদিকে ধৃতি বলে ওঠে, আরহাম শান্ত নিরপরাধ, ওনাকে মুক্তি দিন জজ সাহেব। ধৃতির কথা শুনে আরহাম শান্ত বিজয়ীর হাসি হাসছিল, এমন সময় হঠাৎ করে ধৃতির অট্টহাসি শুরু হয়। সেই হাসি দেখে আরহামের ভ্রু কুঁচকে ওঠে। সে নিজের হাসি থামিয়ে দেখে ধৃতি কেমন উন্মাদের মতো হাসছে। হাসতে হাসতেই ধৃতি হঠাৎ করে বলে ওঠে, কি হলো? এটাই তো শুনতে চেয়েছিলিস তুই, তাই না আরহাম শান্ত? কি ভেবেছিলি প্রত্যেকবারের মতো এবারও তুই জয়ী হবি, আবারও তোর নোংরা চক্রান্তে পা দিয়ে আমি আমার সবটুকু হারাবো যেমনটা আগেরবার হয়েছিল?
এমনটা ভাবলে তুই ভুল করছিস। ন্যাড়া বেলতলায় একবারই যায়। আরহাম শান্ত হতবাক হয়ে ধৃতির কথা শোনে। আরহামের উকিল বলে ওঠে, এসব হচ্ছেটা কি জজ সাহেব? আপনি শুনলেন একটু আগেই মিসেস ধৃতি নিজের মুখে স্বীকার করলেন যে উনি আমার ক্লায়েন্ট মিস্টার আরহাম শান্তর স্ত্রী, আর এখন উনি এভাবে কথা ঘোরানোর চেষ্টা করছেন। আকাশ পাটোয়ারি বলে ওঠে, কথা মিস ধৃতি নয়, আপনি ঘোরানোর চেষ্টা করছেন। বিশেষ করে আপনি টাকার বিনিময়ে যে মিথ্যার জাল সাজিয়েছেন তা দেখে আমি লজ্জিত। আপনার তো গা থেকে এই উকিলের পোশাক খুলে ছুঁড়ে ফেলা উচিত। অবজেকশন ইউর ওনার। আকাশ পাটোয়ারি বলেন, ইউর ওনার, আমি কোর্টে ডেকে নিচ্ছি স্পেশাল দুজন সাক্ষীকে, যারা এখানে উপস্থিত হলে এই পুরো কেসের মোড় ঘুরে যাবে। এর জন্য আপনার অনুমতির প্রয়োজন। বিজ্ঞ জজ সাহেব বলেন, আমি অনুমতি দিলাম। আকাশ পাটোয়ারি পেছনে তাকিয়ে কারো উদ্দেশ্যে বলে ওঠেন, কোথায় আপনারা, ভেতরে আসুন। আকাশের ডাক শুনেই কোর্টের ভেতরে প্রবেশ করে দুজন নরনারী, যাদের দেখেই আরহাম শান্তর পিলে চমকে ওঠে। শান্তর সেক্রেটারি গোলাম মোস্তফাও হতবাক, কারণ যারা উপস্থিত হয়েছে তারা আর কেউ নয়, ধৃতির ভাই এবং ভাবি। তারা দুজনেই কোর্টে ওঠে, অতঃপর কোরআন ছুঁয়ে সত্য বলার প্রতিজ্ঞা করে। আরহাম তখনও অবাক চোখে তাকিয়ে। আকাশ পাটোয়ারি মৃদু হেসে বলেন, কি মিস্টার শান্ত, অবাক হচ্ছেন তো? অবাক হওয়ারই কথা, কারণ এবার আর আপনার কোন প্ল্যান কাজে লাগলো না। আগেরবার যে জঘন্য পরিকল্পনা করে আপনি এক নিরীহ নারীর সম্মান হরণ করেছিলেন, এবার আর তা পারলেন না। ভেরি ব্যাড লাক। তো আপনারাই এবার নিজের মুখে সমস্ত সত্যটা খুলে বলুন যে এই আরহাম শান্ত আপনাদের সাথে ঠিক কি কি অন্যায় করেছে। ধৃতির বড় ভাই ধীরাজ বলতে শুরু করে, আমার সাথে প্রথম আরহাম শান্তর দেখা হয় আমার অফিসের বসের মারফত। প্রথম দেখায় আমাকে ওনার বেশ বিনয়ী এবং ভালো মনের মানুষই মনে হয়েছিল। ধীরে ধীরে ওনার আনাগোনা বাড়ে আমাদের অফিসে। উনি অফিসে সবার সাথে বেশ ভালো ব্যবহার করেন। একসময় আমার বসই আমাকে বলেন আরহাম শান্ত নাকি তার বিয়ের জন্য মেয়ে খুঁজছে। আমার বস জানতেন যে আমি আমার বোন ধৃতির বিয়ে দিতে চাইছি, তাই উনি আমাকে বলেন ধৃতি ও আরহামের বিয়ের ব্যাপারে ভাবতে। আমার চোখে আরহাম ভীষণ সুন্দর ব্যক্তিত্বের সুপুরুষ ছিল। আমি নিজের বোনের জন্য এমন ছেলেই খুঁজছিলাম, আর তাই এক বাক্যেই রাজি হয়ে যাই। কিন্তু তখনও বুঝিনি এই আরহাম শান্তর ভালো মানুষের আড়ালে কতটা নোংরা চক্রান্ত লুকিয়ে আছে। এই শয়তান আমার বোনকে দেখতে আসার নাম করে একটা কফি শপে ডেকে নিয়ে গিয়ে মারাত্মক নোংরা প্রস্তাব দেয়। আর আমার বোন ধৃতি যখন সেই প্রস্তাব ফিরিয়ে দেয় তখন ও নিজের লোকদের দিয়ে আমাকে এবং আমার স্ত্রীকে তুলে নেয়। তারপর আমার অসহায় বোনটাকে ব্ল্যাকমেইল করে। আর কিছু বলতে পারে না ধীরাজ, সেখানেই কাঁদতে শুরু করে। ধৃতির চোখেও জল। ধীরাজের স্ত্রী বলে ওঠে, শুধু তাই নয়, আজ আবারও আমাদের এই শয়তান লোকটা কিডন্যাপ করে ধৃতিক ব্ল্যাকমেইল করে মিথ্যা বয়ান দিতে বাধ্য করতে চেয়েছিল। কিন্তু ও জানতো না ওর দিন ঘনিয়ে আসছে। সবটাই সম্ভব হয়েছে আকাশ পাটোয়ারির জন্য। উনি আমাদের উদ্ধার করার জন্য লোক পাঠিয়েছিলেন। না হলে বোধহয় আজ আবারও এই শয়তানটার জয় হতো এবং ধৃতিকে আবারও অপমানিত হতে হতো। আকাশ পাটোয়ারি বলে ওঠেন, আমাকে মিস ধৃতিই বলেছিলেন যে আরহাম শান্ত হয়তো এত সহজে বসে থাকবেন না। নিশ্চয়ই আবারও কোন না কোনভাবে ষড়যন্ত্র করবে। আমিও ব্যাপারটা গুরুত্ব দিয়ে ভাবি। তখনই আমার মনে হয়েছিল আবারও ধৃতিকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে পারে। আর তাই আমি ওনার বাড়ির আশেপাশে নিজের কিছু বন্ধু বান্ধবকে নজর রাখতে বলি। আর পরর দেখা গেল আমার সন্দেহই সত্যি। গতকাল রাতের আধারে ওই আরহাম শান্তর লোকেরা ধৃতির ভাই ভাবি এবং তাদের ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তবে আমার বন্ধুরা সব দেখে ফেলে এবং তাদেরকে অনুসরণ করে, যার ফলে তারা জেনে যায় কোথায় তাদের বন্দি করা হয়েছে। আমি তাদের সেখানের আশেপাশেই থাকতে বলি। তারপর আজ যখন এখানে কেস লড়া শুরু হয়, ঠিক সেই সময় আমার বন্ধুরা স্থানীয় কিছু মানুষ ও পুলিশের সাহায্য নিয়ে ওনাদের উদ্ধার করেন। আরহাম ফুঁসছিল। ধৃতি আরহামের উদ্দেশ্যে বলে, এবার তোর সব পাপের ফল পাবি তুই। এক নারীর সম্মানে আঘাত এনে যে অপরাধ তুই করেছিস তার জন্য তো তোর জন্য মৃত্যুও কম হয়ে যাবে।
তবু আমি আশা করি তোর শাস্তি একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, যাতে করে ভবিষ্যতে আর কেউ কখনো এমনটা করার দুঃসাহস দেখানোর আগে দুবার ভাববে। এরই মধ্যে জজ সাহেব বলেন, সমস্ত সাক্ষ্য এবং প্রমাণ বিচার করে কোর্ট এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মিস্টার আরহাম শান্ত একজন অপরাধী এবং তিনি ধর্ষণের মতো একটা মারাত্মক ক্রাইমের সাথে জড়িত। এজন্য মহামান্য আদালত বাংলাদেশ দণ্ডবিধি ৩৭৬ ধারা অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইনের অনুসারে মিস্টার আরহাম শান্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে এবং তার কাজে সহযোগিতা করার জন্য তার সকল সহযোগীদের গ্রেফতার করে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে শাস্তি দেওয়ার নির্দেশ দিচ্ছে। আরহাম শান্ত চেঁচিয়ে ওঠে, কিন্তু তার এই চিৎকারে আর কোন লাভ হয় না, কারণ তার পাপের ঘোড়া আজ পূর্ণ হয়েছে। গোটা দুনিয়ার সবার সামনে তার অপরাধ এসেছে। আরহাম শান্ত চিৎকার করে বলে, এটা ন্যায়বিচার নয়, কোর্ট এভাবে আমায় শাস্তি দিতে পারে না। সবাই শুধু আমার দোষটাই দেখল, এর পেছনের আমিটাকে কেউ যাচাই করল না। মাত্র 5 বছর বয়সে আমি নিজের মাকে হারিয়েছে। ছোটবেলা থেকে মা বাবার ভালোবাসাহীন শাসনহীনভাবে বেড়ে উঠেছি। ছোট থেকে এমন পরিবেশে বড় হয়েছি যেখানে নারীদের কেবল পণ্য বলে গণ্য করা হতো। এই পরিস্থিতিতে বড় হওয়া আমার জন্য কি খুবই কঠিন ছিল একজন নারীকে। রীতি এবার নিজের পায়ের জুতা খুলে আরহামের দিকে ছুঁড়ে মারে। আরহাম হতবাক। রীতি গর্জে উঠে বলে, নারীদের পণ্য মনে করিস না তুই? তাহলে শুনে রাখো, নারীরা তোকে নিজের পায়ের জুতার থেকেও অধম মনে করে। সারা জীবন যা পাপ করেছি সেবার জেলে বসে তার হিসাব দে। জেলে গিয়ে তোর এসব দুঃখের গল্প শোনাস সবাইকে। আরহামও গর্জে বলে, এত সাহস দেখাস না, ভুলে যাস না তোর পেটে। রীতি বলে, আমার মধ্যে যে বেড়ে উঠছে সে শুধু আর শুধু আমার সন্তান, কোন শয়তানের নয়। আমি কখনো তাকে তোর মতো জানোয়ারের পিতৃ পরিচয় দেব না। এরই মধ্যে পুলিশ আরহামকে টানতে টানতে নিয়ে যায়। এখানেই যেন এক পাপের বিনাশ হয় আর সূচনা ঘটে ন্যায়ের সূর্যোদয়। রীতি কোর্ট থেকে নেমে তার ভাই ও ভাবির মুখোমুখি হয়। রীতির বড় ভাই ধীরাজ তো তাকে আলিঙ্গন করে বলে, কেমন আছিস তুই বোন? কতদিন থেকে তোর কোন খোঁজ নেই? তুই জানিস এতগুলো দিন আমি তোকে কোথায় কোথায় খুঁজেছি? এভাবে রাতের আধারে কাউকে কিছু না বলে কোথায় হারিয়ে গেছিলি? মানছি আমার একটা ভুলের জন্য তোর জীবনটা এলোমেলো হয়ে গেছে, তাই বলে এত রাগ পুষে রাখবি এই ভাইয়ের উপর? আমি তোমার উপর রেগে নেই ভাইয়া, আমি তো শুধু চাইনি আমার এই অভিশপ্ত জীবন নিয়ে তোমাদের সাথে থাকতে, সেজন্যই চলে এসেছিলাম। তুমি তো জানো, বলো তোমাদেরকে আমি কতটা ভালোবাসি। এরই মধ্যে মালিনী পাটোয়ারি, মতিয়া বিবি, আলমগীর পাটোয়ারি সবাই এগিয়ে আসেন। আলমগীর পাটোয়ারি বলেন, বাপরে, আমার তো মাঝখানে দমই আটকে আসছিল ধৃতির কথা শুনে, তবে শেষ অবধি সত্যের জয় দেখে খুশি হলাম। মালিনী পাটোয়ারি বলেন, আমিও ভীষণ খুশি হয়েছি। অবশেষে ওই আরহাম নিজের সব অপরাধের শাস্তি পেল, এবার বাকিদের পালা। বলেই তিনি কিছুটা দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা আরশাদের দিকে তাকালেন। আরশাদের আজ লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে। সে বুঝতে পেরেছে শুধু শুধু ধৃতিকে ভুল বুঝে সে কতই না অন্যায় করেছিল। ধৃতি আসলে যে অন্যায় পরিস্থিতির শিকার ছিল, অথচ ধৃতির কঠিন সময়ে আরশাদ তার পাশে থাকেনি, তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আরশাদ এবার এগিয়ে এসে ধৃতিকে বলে, পারলে সবকিছুর জন্য আমাকে ক্ষমা করে দিও। ধৃতি হেসে বলে, আপনি যে কেবলই আমাকে অপমান করেছেন সেটা তো নয়, এক সময় আমাকে চরম বিপদের হাত থেকে রক্ষাও করেছিলেন। এজন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব আজীবন। সেই কৃতজ্ঞতার জের ধরেই আপনার প্রতি আমি কোন রাগ পুষে রাখিনি। ধৃতির কথায় যেন আরশাদ নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পায়। তাই তো মাথা তুলে বলে, তার মানে তুমি আমায় ক্ষমা করে দিয়েছ? আমাকে বিয়ে করতেও তার মানে তোমার আর কোন আপত্তি নেই, তাই তো? আমি অতীতের সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে চাই ধৃতি। সেদিন আমাদের বিয়ে তো হয়েই যেত, শুধু যদি না ওই আরহাম মেজর সময়ে এসে সবটা ভেস্তে দিত। আমি জানি সেই সময় আমি তোমাকে অবিশ্বাস করে অনেক বড় ভুল করেছি, কিন্তু আমি তার জন্য যথেষ্ট অনুতপ্ত। তুমি যেহেতু আমায় ক্ষমা করেছ তাই। আরশাদের পুরো কথা শেষ হবার আগেই ধৃতি তাকে থামিয়ে দিয়ে বলে, এক মিনিট।
আপনার বোধহয় বুঝতে কোথাও একটা ভুল হচ্ছে। এটা ঠিক যে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, তবে আমি কিন্তু একটিবারও এই কথা বলিনি যে আমি আপনাকে বিয়ে করব। ন্যাড়া কোবার বেলতলায় যায় বলুন তো? আপনার প্রতি আমার যা বিশ্বাস ছিল আপনি তা ভেঙে চুরমার করে দিয়েছেন। আমি অনেক আশা নিয়ে আপনার সাথে নতুন জীবন শুরুর কথা ভেবেছিলাম, কিন্তু আপনি। যাক গে সেসব কথা। আপনি এখন আপনার জীবনে এগিয়ে যান, আমিও নিজের জীবনের পথে পা বাড়াবো। বলেই ধৃতি আরশাদের থেকে মুখ ঘুরিয়ে নেয়। আরশাদ কাতর কণ্ঠে বলে, ধৃতি প্লিজ। কিন্তু ধৃতি ফুটবল হয় না। সে আর একটি বারও ফিরে তাকায় না। নিজের ভাই ভাবিকে সাথে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। যাওয়ার আগে সবার থেকে বিদায় চেয়ে নেয়। আরশাদ এবার মালিনী পাটোয়ারিকে বলে, আম্মু তুমি কিছু করো, ধৃতিকে বোঝাও আমার ব্যাপারটা। আমি সত্যি ধৃতিকে ভালোবাসি আম্মু, ওকে এভাবে যেতে দিও না। মালিনী পাটোয়ারি বলেন, আমার এক্ষেত্রে কিছুই করার নেই আরশাদ। আমি আগেই তোমাকে বলেছিলাম ভেবে সিদ্ধান্ত নিতে। তুমি ধৃতিকে যেভাবে অবিশ্বাস করেছিলে তাতে করে ও আর কিভাবে তোমায় বিশ্বাস করবে? ও জীবনে এমনিতেই অনেক কিছু সহ্য করেছে, তাই ও যথেষ্ট বুঝদার হয়েছে বলেই আমার মতো। আর আগেরবার আমি তো তোমার জন্য ওর কাছে সুপারিশ করেছিলাম, তারপর যেভাবে, যদিও বা তাতে আমারই দোষ ছিল, কিন্তু এত কিছুর পর আমি কোন মুখে আবার ওকে বোঝাতে যাব বলতে পারো? আরশাদ বুঝতে পারে মালিনী পাটোয়ারির কথায় যুক্তি আছে, কিন্তু সেও এত সহজে হার মেনে নেয়ার ছেলে নয়। তাই তো আরশাদ বলে, যেভাবেই হোক না কেন আমি ধৃতির হারানো ভরসা আবারও পুনরুদ্ধার করব। এদিকে কোর্টের বাইরে আসতেই অ্যাডভোকেট আকাশ পাটোয়ারির মুখোমুখি হয় ধৃতি। তাকে দেখেই স্মিত হাসে ধৃতি। ধীরাজ এগিয়ে এসে আকাশ পাটোয়ারিকে বলেন, আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। আজ শুধুমাত্র আপনি ছিলেন বলেই আমার বোন এত বড় একটা বিপদ থেকে রক্ষা পেল। ওর সত্যিটা সবার সামনে এলো। ওর প্রতি অবিচারকারীরা শাস্তি পেল। আমাদের জন্য আপনি যা করলেন তা কখনোই ভুলতে পারবো না। আকাশ পাটোয়ারি সামান্য হেসে বলে, আমি তো নিমিত্ত মাত্র, সকল প্রশংসাই আল্লাহর। উনি চেয়েছিলেন যে আমার মাধ্যমেই ধৃতি ন্যায় বিচার পাক, আর সেটাই হয়েছে। আকাশের কথায় সবাই ভীষণ মুগ্ধ হয়। কিছুক্ষণ কথা বলার পর তারা একে অপরকে বিদায় জানায়। ধৃতি যাবার সময় আকাশকে বলে, এবার তাহলে আসি। আকাশ হেসে বলে, আশা করি খুব শীঘ্রই আমাদের আবারও দেখা হবে। আরহামের পতনের পর আশরাফ পাটোয়ারির পতনও অবসম্ভাবী হয়ে পড়ে। আরহাম শান্তর বিভিন্ন বেআইনি কাজের সাথে আশরাফ পাটোয়ারিও জড়িয়েছিলেন। ঠিক সেই কারণে আশরাফ পাটোয়ারির নামেও পুলিশি তদন্ত চলছে। এসব জানতে পেরে এক রাতের আধারে আশরাফ পাটোয়ারি দেশ ছেড়ে পালিয়ে যাবার পায়তারা করেন। তবে তার প্ল্যান ফেইল হয়ে যায়। বিমানবন্দরে পৌঁছে যাওয়ার আগেই পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আনা সকল অভিযোগের ভিত্তিতে তাকে রিমান্ডে নেওয়া হয়। এভাবে আরও এক অন্যায়ের পতন ঘটে। আরশাদ ঠিক করে নিয়েছে যেভাবেই হোক সে ধৃতির মন আবার জয় করবে, সেজন্য কোন চেষ্টার কসুর রাখতে সে চায় না। আজ সে তৈরি হচ্ছিল ধৃতির সাথে দেখা করার জন্য। এমন সময় গুলশেনারা বেগম এসে বলেন, শুনেছ দাদু ভাই, তোমার বাবাকে নাকি পুলিশ গ্রেফতার করেছে? আরশাদ বিরক্ত স্বরে বলে, হ্যাঁ তো। তো মানে? তুমি কিছু করবে না? তোমার বাবাকে জেল থেকে ছাড়িয়ে আনো। বাবার জন্য তোমার এত চিন্তার কারণ কি দাদি? কিছুদিন আগেই তো তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। গুলশেনারা বেগম আমতা আমতা করে বলেন, শত হোক আমার ছেলে তো। তোমার মাতৃত্বের শক্তি কেমন তা আমার আর জানা বাকি নেই। তুমি কি ভয় পাচ্ছ যে মিস্টার আশরাফ পাটোয়ারিকে রিমান্ডে নেয়ার ফলে তিনি এমন কিছু বলতে পারেন যাতে তোমার ক্ষতি হবে? গুলশেনারা বেগমের ঘাম ছুটে যায়। তিনি বলেন, এসব কি বলছো তুমি দাদুভাই? আমাকে কি তোমার অপরাধী মনে হয়? মনে তো আমার অনেক কিছুই হয়। তবে একটা কথা মাথায় রাখো, যদি কোন অন্যায় তোমার নাম আসে তাহলে কিন্তু আমি তোমাকে মোটেই স্পেয়ার করব না। গুলশেনারা বেগমের ঘাম আরও বাড়ে। অতীতের করা কিছু ভয়াবহ পাপের কথা মনে পড়ে যায়। এসব কিছু প্রকাশ পেলে যে তার জীবনে মহাবিপদ আসন্ন।
এমন সময় হঠাৎ করে মালিনী পাটোয়ারি ছুটে এসে আরশাদকে উদ্দেশ্য করে বলেন, আরশাদ, খুব বড় বিপদ হয়ে গেছে রে, ধৃতি সিঁড়ি থেকে পড়ে গেছে। ওর অবস্থা খুব খারাপ, ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আরশাদ হতবাক হয়ে বলে, কি বলছোটা কি? হুম। আরশাদ উদ্বিগ্ন স্বরে বলে, এক্ষুনি চলো। এদিকে তারা বেরিয়ে যেতেই গুলশেনারা বেগম পালানোর পায়তারা শুরু করেন। আরশাদ ও মালিনী পাটোয়ারি ছুটে আসেন হাসপাতালে ধৃতিকে দেখার জন্য। হাসপাতালে এসেই ধীরাজের মুখোমুখি হয় তারা। আরশাদ ধীরাজকে জিজ্ঞেস করে, ধৃতি কেমন আছে ভাইয়া? ধীরাজ বলে, জানি না, ভেতরে ওর চিকিৎসা চলছে, আমার খুব চিন্তা হচ্ছে। একই সময় আকাশও ছুটে আসে হাসপাতালে, তার সাথে তার দাদা দাদিও এসেছিল। তারা এসে ধীরাজের কাছে ধৃতির খোঁজ খবর নেয়। এদিকে আকাশকে দেখে আরশাদ একটুও খুশি হয়নি, বরং তার চোখে মুখে ক্ষোভ এবং ঈর্ষা ফুটে উঠছে। আকাশ অবশ্য ধৃতির অবস্থা জানতে বেশি আগ্রহী, তাই আরশাদের দিকে কোন খেয়াল নেই তেমন একটা। এরই মধ্যে ডাক্তার বেরিয়ে আসায় আকাশ উদ্বিগ্ন হয়ে ডাক্তারকে জিজ্ঞেস করে, আচ্ছা মিস ধৃতি এখন কেমন আছেন? ডাক্তার বলেন, উনি এখন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। তবে কি? এভাবে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে ওনার মিসক্যারেজ ঘটেছে, ওনার পেটের বাচ্চাটিকে বাঁচানো যায়নি। ধৃতির কিছু হয়নি, এটা শুনেই সবাই স্বস্তি পায়। মালিনী পাটোয়ারি বলেন, যাক, ধৃতির কিছু হয়নি, এটাই অনেক। এমনিতেও ওই বাচ্চা একটা অভিশাপ ছিল। সন্তান হয় মা বাবার ভালোবাসার প্রতীক, কিন্তু ওটা ছিল ধৃতির উপর হওয়া অত্যাচারের প্রতীক। তাই একদিক দিয়ে ভালোই হয়েছে, এমনিতেও এটা এক প্রকার জারজ সন্তানই ছিল। আকাশ বলে, এখন এসব কথা আলোচনা করার দরকার নেই ফুফু, আমাদের এখন মিস ধৃতির ব্যাপারে খোঁজ নেওয়া উচিত। উনি ঝুঁকি মুক্ত হয়েছেন ঠিকই, কিন্তু এখনো তো সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি। আমাদের উচিত ওনার সুস্থতার জন্য দোয়া করে। মালিনী পাটোয়ারি বলেন, ঠিক বলেছ তুমি। আরশাদ হঠাৎ করে ক্ষোভ দেখিয়ে বলে, তুমি কেন এমন ভাব দেখাচ্ছ যে ধৃতিকে নিয়ে তুমি একটু বেশিই চিন্তিত? আকাশ বলে, কারণ আমি সত্যিই ওনাকে নিয়ে চিন্তিত। আরশাদের রাগের মাত্রা বাড়ে। সে বলে, তোমায় ধৃতিকে নিয়ে কোন চিন্তা করতে হবে না, ওর জন্য চিন্তা করার জন্য আমরা সবাই আছি। মানে, এটা কেমন কথা বলছো তুমি আরশাদ? তুমি সম্পর্কে আমার ফুফাতো ভাই হও, কিন্তু তাই বলে তুমি আমায় এভাবে বলতে পারো না। মিস ধৃতির জন্য কি আমার চিন্তা থাকতে পারে না? না, পারে না, কারণ ধৃতিকে নিয়ে চিন্তা করার অধিকার শুধু আমার আছে। ও আমার বাগদত্তা ছিল এবং ভবিষ্যতে শুধু আমারই বউ হবে। মালিনী পাটোয়ারি বলেন, এসব নিয়ে এখন তর্ক করে নিজেদের মধ্যে ঝামেলা বাড়িয়ে লাভ নেই, তোমরা শান্ত হও। এবার আলমগীর পাটোয়ারি বলেন, তোমার ছেলে তো দেখছি বেশ উগ্র হয়েছে। অবশ্য হবে নাই বা কেন, রক্তের দোষ বলেও তো কিছু একটা আছে। আরশাদের যদিও ভীষণ রাগ হয়, তবু সে নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে বলে, আপনি আমার গুরুজন, তাই আপনার সাথে আমি কোন রূঢ় আচরণ করতে চাই না। তবে আপনার এমন অবিবেচকের মতো কথা বলা উচিত নয়। আমি জানি আমার উপর আপনার রাগ আছে, কারণ আপনি মনে করেন আমার জন্য আপনার মেয়ে অর্থাৎ আমার মা জীবনে সুখী হতে পারিনি। আমি আমার মার জন্য পিছুটান ছিলাম, হ্যাঁ এটা সত্যি, আমি অস্বীকার করব না। আমার জন্যই মা সংসারের পিছুটান ছাড়তে পারেনি, কিন্তু সেই ক্ষোভ থেকে আপনি এমন মন্তব্য করতে পারেন না। আলমগীর পাটোয়ারি মালিনী পাটোয়ারিকে উদ্দেশ্যে করে বলেন, শুনলে তোমার ছেলের কথা? ছেলেকে কি শেখাওনি বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়? মালিনী পাটোয়ারি কিছু বলবেন তার আগেই ডাক্তার বলে ওঠেন, আপনারা প্লিজ শান্ত হন। ভুলে যাবেন না এটা একটা হসপিটাল, এখানে আপনারা ঝগড়া করছেন কেন? আপনাদের যদি ঝগড়া করার হয় বাইরে গিয়ে করুন, হাসপাতালের পরিবেশটা শান্ত রাখুন প্লিজ। তার কথায় সবাই চুপ হয়ে যায়। এরই মধ্যে হঠাৎ করে আরশাদের ফোন বেজে ওঠে। আরশাদ ফোনটা রিসিভ করতেই বিপরীত দিক থেকে কেউ বলে ওঠে, আপনি কি মিস্টার আরশাদ পাটোয়ারি বলছেন? জি, কেন?
আমি মতিঝিল থানা থেকে বলছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব মতিঝিল থানায় চলে আসুন। থানায় কেন? আপনার দাদি মিসেস গুলশেনারা বেগম এখন আমাদের জিম্মায় আছেন। উনি আপনার সাথে দেখা করতে চাইছেন। দাদি? আজ আমর ওনাকে ওনার বোনের বাসা থেকে অ্যারেস্ট করেছি। আপনাদের বাসায় খুঁজতে গিয়েছিলাম, পাইনি, পড়ে ওনার বোনের বাসায় ওনায় পেলাম। ওনার উপর বেশ অনেক দিন আগের একটা মার্ডার কেস আছে। আপনি জলদি আসুন। ফোন রেখে দিতেই মালিনী পাটোয়ারি বলেন, কে ফোন করেছিল আরশাদ? থানা থেকে কল করেছিল। কেন? দাদিকে পুলিশ অ্যারেস্ট করেছে। আমাকে থানায় যেতে হবে। আমিও যাব তোর সাথে। আচ্ছা চলো। দুজনেই থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আপনার দাদির উপর নয়না খাতুন নামের এক মহিলাকে খুনের অভিযোগ আছে। নয়না খাতুন সম্ভবত আপনার বাবা আশরাফ পাটোয়ারির প্রথম স্ত্রী এবং আরহাম শান্তর মা। আরশাদ অবাক হয়ে বলে, কিন্তু উনি তো টাইফয়েড হয়ে মারা গেছিলেন শুনেছিলাম। এতদিন সবাই তা জানত। তবে আপনার বাবা আশরাফ পাটোয়ারিকে গ্রেফতার করার পর অনেক চাঞ্চল্যকর সত্য বেরিয়ে আসে। আপনার দাদি গুলশেনারা বেগমই ডাক্তারকে দিয়ে ভুল চিকিৎসা করিয়ে এবং ভুল ওষুধ দিয়ে নয়না খাতুনকে পথ থেকে সরিয়ে দিয়েছিলেন। কারণ উনি ক্রমাগত আশরাফ পাটোয়ারিকে চাপ দিচ্ছিলেন ওনার কাছে চলে আসার জন্য। নিজের পরিবারের আভিজাত্য বজায় রাখার জন্য আপনার দাদি এত বড় একটা অন্যায় করেছিলেন। এমনকি উনি নিজের মুখেই এটা স্বীকার করেছেন আমাদের কাছে যে উনি নয়না খাতুনের খুনি। মালিনী পাটোয়ারি বলেন, ছি আম্মা, এত নিচু কাজ করবেন আমি ভাবিনি। উনি আপনাদের সাথে দেখা করতে চান। আরশাদ জানিয়ে দেয়, ওনাকে জানিয়ে দেবেন ওনার মতো পাপী মহিলার সাথে দেখা করার ইচ্ছা আমাদের নেই। উনি যা পাপ করেছেন তার জন্য অনেকগুলো জীবন এলোমেলো হয়েছে। এখন উনি তার শাস্তি পাক। বলেই আরশাদ চলে আসে, সাথে মালিনী পাটোয়ারিও। ধৃতি এখন অনেকটাই সুস্থ, এখন তাকে বাসায় আনা হয়েছে। আজ আরশাদ এসেছে ধৃতির সাথে দেখা করার জন্য। সুস্থ হবার পর এই প্রথম। তার হাতে একটি ফুলের তোড়া। আরশাদ সেটা দিয়ে ধৃতির কাছে মন থেকে ক্ষমা চাইতে চায়। কিন্তু ধৃতির বাড়িতে প্রবেশ করেই আরশাদ এমন কিছু শুনল যা তাকে রাগীব তুলল। আরশাদ শুনল আলমগীর পাটোয়ারি ধীরাজকে বলছে, আমার একটি প্রস্তাব আছে তোমার কাছে। আমার নাতি আকাশের জন্য আমি একটা ভালো মেয়ে খুঁজছি। এজন্য আমার ধৃতির কথাই আগে মনে পড়েছে। আকাশের সাথেও আমি কথা বলে জানতে পেরেছি ওর ধৃতিকে ভালো লাগে। এখন তোমরা চাইলে ওদের 4 হাত এক করে দেই। তার কথা শুনে আরশাদের হাত থেকে ফুলের তোড়া পড়ে যায়। সে চিৎকার করে বলে ওঠে, না, এটা হতে পারে না। আরশাদ এগিয়ে আসে ভীষণ ক্রোধের সহিত। এসেই রাগী চোখে তাকায় ধীরাজের দিকে। অতঃপর নিজের নানা আলমগীর পাটোয়ারির উদ্দেশ্যে বলে, আপনি এমন প্রস্তাব দিতে পারেন না। ধৃতির সাথে আকাশের বিয়ে হতে পারে না, কারণ ধৃতি শুধুই আমার। আলমগীর পাটোয়ারি বলেন, তোমার মুখের কথায়? ধৃতির জীবনে তোমার আর কোন জায়গা নেই এটা ধৃতি অনেক আগেই পরিষ্কার করে দিয়েছে। তারপর তাহলে তুমি আর কোন মুখে এসব কথা বলো? ধীরাজ বলে ওঠে, আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। আমার মনে হয় ধৃতির জীবনের সিদ্ধান্ত ওর ওপরই ছেড়ে দেওয়া উচিত। একবার আমি ওকে নিজের পছন্দের। যাক সেসব কথা। অতীতের ভুলের পুনরাবৃত্তি আমি আর করতে চাই না। এজন্য আমি চাই এবার ধৃতি সিদ্ধান্ত নিক ও জীবনে কি বেছে নেবে। যদি ও আকাশকে বিয়ে করতে চায় তাহলে আমি ওর সেই সিদ্ধান্তকে সাপোর্ট করব, আবার যদি ও আরশাদের জীবনেও ফিরতে চায় সেক্ষেত্রেও আমার বাধা নেই। আরশাদ বলে ওঠে, আমি জানি ধৃতি আমাকেই চাইবে, কারণ ও আমায় ভালোবাসে। হয়তো কিছু কারণে ও আমার উপর রাগ করে আছে, কিন্তু দিন শেষে ও আমাকেই বেছে নেবে। আলমগীর পাটোয়ারি বলেন, এতটা আত্মবিশ্বাসী হবার কিছু নেই। আমি এই কদিনে ধৃতিকে যতটা চিনেছি তাতে ধৃতি আর যাই করুক আরশাদকে বেছে নেয়ার মতো ভুল করবে না। এই ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। এরই মধ্যে সেখানে উপস্থিত হয় আকাশ। আকাশকে দেখেই আলমগীর পাটোয়ারি বলে ওঠেন, এই তো আকাশ দাদুভাই চলে এসেছে। আমার অহংকার, আমার গর্ব। আকাশ বলে, দাদু আমি বাবা মার সাথে কথা বললাম।
তারা জানালো আমার মতো থাকলে তাদের এই সম্বন্ধ নিয়ে কোন আপত্তি নেই। বিয়ের কথাবার্তা ঠিক হলে তারা এসে ধৃতিকে দেখে যেতে চান। আলমগীর পাটোয়ারি বলেন, এই জন্য তো আমার ছেলে মেয়েদের নিয়ে আমার গর্ব হয়। ওরা নিজেদের সন্তানের সিদ্ধান্তে সব সময় পাশে থাকে। তোমার বাবা মার সিদ্ধান্তে খুশি হলাম, এখন শুধু ধৃতি সবুজ সংকেত দিলেই আমি এই নিয়ে কথা আগাবো। বলেই আলমগীর পাটোয়ারি ধীরাজের দিকে তাকিয়ে বলেন, তুমি ধৃতির সাথে কথা বলো, কথা বলে শোনো ও কি চায়। ও যা চায় আমিও সেই সিদ্ধান্ত মেনে নেব, কারণ আমি জানি ধৃতি নিজের ভালোটা বুঝবে। এরই মধ্যে সেখানে উপস্থিত হয় ধৃতি। ধৃতিকে দেখেই আরশাদ এগিয়ে গিয়ে বলে, এই তো ধৃতি চলে এসেছে। ধৃতি তুমিই বলো তুমি কি চাও। ধৃতির মন মানসিকতা এমনিতেই কিছুদিন থেকে ভালো যাচ্ছে না, তার উপর হঠাৎ এরকম প্রশ্ন শুনে সে বিরক্তির সুরে বলে, মানে এটা কেমন প্রশ্ন? তুমি কি এই আকাশকে বিয়ে করবে নাকি আমায়? ধৃতির এবার ভীষণ অস্বস্তি বোধ হয়। সে বলে, এটা কি ধরনের কথা? আপনারা কি শুরু করেছেন এসব? আকাশ বলে ওঠে, আপনি শান্ত হন মিস ধৃতি। আমি বুঝতে পারছি আপনার মানসিক অবস্থা বর্তমানে খুব একটা ভালো নয়, তাই আপনি একটি শান্ত থাকুন। এখন এসব ব্যাপারে আপনাকে মাথা ঘামাতে হবে না, আপনি বিশ্রাম নিন। আরশাদ বলে, মোটেই না। এখন ওকে বিশ্রাম করতে বলে পরবর্তীতে ওর ব্রেইন ওয়াশ করার পরিকল্পনা করছো তাই না তোমরা? আমি এটা মানব না। ধৃতিকে এভাবে ব্রেইন ওয়াশ করার সুযোগ আমি দেব না। ধৃতির যা বলার তা এখনই বলুক। ধৃতি তুমি বলো আমাকে বেছে নেবে নাকি আকাশকে? ধৃতি কিছুই বলে না। আরশাদ ধৃতির হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, কি হলো? চুপ করে আছো কেন? বলো না কি চাও তুমি? ধৃতি চেঁচিয়ে বলে ওঠে, আমার শুধু একটু শান্তি চাই। দয়া করে আমায় একটু শান্তিতে থাকতে দিন, আর না হলে একটু মরতে দিন। এছাড়া আর কিছু চাওয়ার নেই। বলেই ধৃতি নিজের রুমে চলে যায়। আকাশ পাটোয়ারি বলে, এজন্য আমি বলেছিলাম ওনাকে একটু স্পেস দিতে। আরশাদ রাগী স্বরে বলে, তোমাদের পরিকল্পনা আমি বুঝতে পারছি। তোমরা এভাবে ধৃতিকে ব্রেইন ওয়াশ করতে চাইছো, এটাই হচ্ছে আসল কথা। আমি তা হতে দেব না। তখন থেকে এসব কি বাজে কথা বলে চলেছ তুমি আরশাদ? আমরা কেন এমন কিছু চাইব? তোমার বুঝতে কোথাও হচ্ছে। আমরা সবাই ধৃতির সিদ্ধান্ত ওনার ওপরই ছেড়ে দিতে চাই, আর কিছু না। তাহলে কেন ধৃতিকে বলতে দিলে না ও কি চায়? ধৃতিকে ভাবার জন্য একটু সময় তো দাও। এত অধৈর্য হচ্ছ কেন? তোমার যদি এতই আত্মবিশ্বাস থাকে যে ধৃতি তোমাকেই বেছে নিবে তাহলে একটু অপেক্ষা করো। আরশাদের ক্ষোভ বাড়তে থাকে, কিন্তু এখন এছাড়া আর সে করার মতো কোন পন্থা খুঁজে পায় না। ধৃতি নিজ কক্ষে বসেছিল। গত কিছু দিন থেকে নিজের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ভাবনা চিন্তা করে দেখছিল সে। আরশাদের সাথে প্রথম দেখা, তার করা ভালো ব্যবহার, সাথে অবিশ্বাস আর চরম অপমানের মুহূর্তগুলোও মনে পড়ছিল। একই সাথে আকাশের তার বিপদের মুহূর্তে পাশে থাকা, ধৃতির উপর ভরসা রাখা, এই বিষয়গুলোও ছিল তার ভাবনার মাঝে। ধৃতির এমন ভাবনার মাঝেই ধীরাজ তার রুমে আসে। নিজের ভাইকে দেখে ধৃতি বলে, ভাইয়া তুমি? হ্যাঁ, তোর সাথে কিছু কথা বলতে এলাম। হুম বলো। তোর মানসিক অবস্থাটা আমি বুঝতে পারছি, তবে তোকে এটাও বিবেচনা করে দেখতে হবে যে কোনটা তোর জন্য ভালো। আজ তোর সিদ্ধান্তের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। মনে রাখিস, আজ তুই যেই সিদ্ধান্তটা নিবি সেই সিদ্ধান্তটা তোর ভবিষ্যৎ জীবন গড়ে উঠবে। তাই তাড়াহুড়ো করে বা আবেগের বশে কোন ভুল সিদ্ধান্ত নিস না। নিজের মনকে জিজ্ঞেস করে দেখ তোর মন কি চায়। তোমার পরামর্শ জন্য ধন্যবাদ ভাইয়া, তোমার কথা আমি অবশ্যই বিবেচনায় রাখব। এরপর ধীরাজ উঠে চলে যায়। কিছুক্ষণ পর মালিনী পাটোয়ারি ধৃতিকে ফোন করে। ধৃতি ফোনটা রিসিভ করতেই তিনি বলেন, কেমন আছো ফুল? জি আলহামদুলিল্লাহ। আপনি? আমিও আলহামদুলিল্লাহ। কিছু জরুরি কথা বলার জন্য তোমায় ফোন করলাম। জি বলুন। আমার ছেলে আরশাদও ভীষণ জেদি এবং একগুঁয়ে স্বভাবের।
ছোটবেলা থেকে যা চেয়েছে তা নিজের করে পেয়েই ছেড়েছে। জন্ম থেকে ব্যর্থতা নামক শব্দ বা না পাওয়ার সাথে ও পরিচিত হয়নি। আমি জানি ও এটা মেনেও নিতে পারবে না। তোমাকেও ও খুব করে চায়। আমি এটাও জানি তোমাকে না পেলে এটা ওর জীবনের সব থেকে বড় ব্যর্থতা হবে এবং এটা ও কখনোই মানবে না। তবে তার মানে এই না যে এসব বলে আমি তোমায় আমার ছেলেকে বেছে নিতে বলবো। আমি তোমার সিদ্ধান্তকেই সম্মান জানাবো ফুল। তুমি নিজের ভালোটা বুঝে নেও। তুমি যেই সিদ্ধান্তই নিবা সেটাই আমি সমর্থন করব, যদি এতে আমার ছেলে কষ্ট পায় তবুও। কারণ আমার ছেলেকে আমি হয়তো সামলে নিতে পারবো, কিন্তু আবেগের বশে কোন সিদ্ধান্ত নিয়ে তুমি যদি অহেতুক কষ্ট পাও সেটা আমার ভালো লাগবে না। এজন্য সেটাই করো যা তোমার মন চাইছে। ধন্যবাদ আন্টি। আমার নিজের পথ আমি বেছে নিয়েছি। এখন আমি সেই সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেব। ধৃতি ধীর পায়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসেই সে সবার উদ্দেশ্যে বলে, একটি মেয়ের জীবনে কিছু সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হয়। বিয়েও ঠিক সেই রকমই একটা সিদ্ধান্ত। আমি তাড়াহুড়ো করে এমন গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে চাই না। আগে আমাকে আমার জীবনটা গুছিয়ে নিতে হবে। এই কয়েক মাস যাবৎ যে জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে আমি গেছি সেই ক্ষত কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। আর সেজন্যই আমি অনুরোধ জানিয়ে বলছি, আমাকে এখন এই বিষয় নিয়ে যেন আর কোন রকম কোন জোরাজুরি করা না হয়। আশা করি আমার এই কথাটা আপনারা রাখবেন। আলমগীর পাটোয়ারি দীর্ঘশ্বাস ফেলে বলেন, তোমার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই ধৃতি। তুমি নিজের জীবনের ব্যাপারে যা ভেবেছ তাতে ভুল নেই। তবে আমার পরামর্শ, যত দ্রুত নিজের জীবনটা গুছিয়ে নিয়ে জীবনটা নতুনভাবে শুরু করতে পারবে তোমার জন্য ততটাই ভালো। আকাশও বলে, তোমার জীবন গুছিয়ে দিতে পাশে থাকতে পারি তো, একজন বন্ধু হিসেবে। ধৃতি মৃদু হাসে। আকাশ বুঝতে পারে ধৃতির ইশারা ইতিবাচক। সে মনে মনে বলে, এক সময় তোমার সাথে প্রেমের ধারায় ভেসে যাব, এ ব্যাপারে আমি নিশ্চিত। তবে তার আগে আমাদের সুন্দর একটা সম্পর্ক স্থাপন করতে হবে। একে অপরকে আরো বেশি চিনতে হবে, জানতে হবে। এই সময়টাই আমি চাই। এদিকে আরশাদ উদ্বিগ্নতার সাথে ধৃতিকে জিজ্ঞেস করে, আমার প্রতি তোমার কি মনোভাব ধৃতি? এই বিষয়টা দয়া করে পরিষ্কার করো। ধৃতি একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, এই ব্যাপারটা আমি আরো অনেক আগে ক্লিয়ার করেছি আরশাদ সাহেব। আপনার প্রতি আমার বিন্দুমাত্র রাগ নেই। আপনি আমার অনেক উপকারও করেছেন, আমার কঠিন সময়ে আমাকে সাহায্য করেছিলেন, সেসব ঋণ হয়তো আমি কখনোই শোধ করতে পারবো না। তবে কি জানেন, যখন প্রসঙ্গ একজন জীবনসঙ্গীর, তখন জীবনে একজন বিশ্বস্ত সঙ্গীর বেশি প্রয়োজন। আপনি মানুষ হিসেবে যথেষ্ট ভালো, তবে আপনার মধ্যে কিছু খারাপ গুণও আছে যা আপনাকে জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে আমার পক্ষে কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি মানছি পৃথিবীর কোন মানুষই পারফেক্ট নয়, সবারই কোন না কোন দোষ ত্রুটি রয়েছে, এমনকি আমি নিজেও সম্পূর্ণ ত্রুটিমুক্ত নই। তবে প্রত্যেকের নিজের জীবনসঙ্গীর থেকে কিছু চাওয়ার থাকে। আমারও তেমন কিছু চাওয়া আছে। আমি বেশি কিছু কিন্তু চাই না, শুধু এমন একজনকে চাই যিনি আমাকে পর্যাপ্ত সম্মান দেবেন, আমার উপর বিশ্বাস রাখবেন। আর বিশ্বাস এমন একটা জিনিস যা হারালে কখনো আর ফেরত আসে না। আপনার উপর আমি অনেক বেশি বিশ্বাস করেছিলাম আরশাদ সাহেব। যখন আপনি আমায় বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আমি সত্যি তখন অনেক খুশি হয়েছিলাম। আপনার সাথে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু বিয়ের মঞ্চে। আমি জানি যা ঘটেছে তাতে করে আপনাকেও সম্পূর্ণ দোষ দেয়া যায় না। আপনার মা আপনার থেকে সত্য লুকিয়ে ঠিক করেনি, কিন্তু সেই মুহূর্তে আপনার প্রতি আমার বিশ্বাস, আশা, আকাঙ্ক্ষা সব ধূলিসাৎ হয়ে গেছে। এখন আমি আর তা চাইলেও ফেরত আনতে পারবো না। এত তিক্ত স্মৃতি নিয়ে আপনার সাথে নতুন করে আমি একটা সম্পর্ক শুরু করতে পারবো না। তাই আমি আজ একটা ব্যাপার আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই। আর সেটা হলো, আমার পক্ষে আপনাকে নিয়ে ভাবা আর কখনোই সম্ভব না। আমাকে ক্ষমা করবেন, কিন্তু এটাই আমার সিদ্ধান্ত। আরশাদের মনোবল একদম ভেঙে যায়। এতদিন তার মনে যেটুকু আশার সঞ্চার ঘটেছিল তা যেন মুহূর্তের মধ্যে ধসে পড়ে। আরশাদ ব্যথিত স্বরে বলে, আর একটা সুযোগও কি আমি পাবো না ধৃতি? সম্ভব নয়। আরশাদ আর কথা বাড়ায় না। ধৃতির দৃঢ় অবস্থান তাকে বুঝিয়ে দেয় এখন সে যাই বলুক না কেন ধৃতি তার সিদ্ধান্ত থেকে সরে আসবে না।
ধৃতির জীবনে তার আর কোন জায়গা হবে না। এসব ভেবেই আরশাদ বলে ওঠে, তুমি যদি আমাকে সত্যিই আর সুযোগ দিতে না চাও তাহলে আমিও তোমায় জোর করব না। আমি চাই তোমাকে তোমাকে খুশি দেখতে। সেই খুশিতে যদি আমার অংশীদারিত্ব নাও থাকে তবুও আমি চাই তোমাকে সর্বোচ্চ খুশি দেখতে, সেই খুশিটা অন্য কারো সাথে হলেও। বলেই আরশাদ তাকায় আকাশের দিকে। ধৃতি বলে ওঠে, আপনাকে ধন্যবাদ আমার সিদ্ধান্তকে সম্মান জানানোর জন্য। আরশাদ গম্ভীর স্বরে পিছন ফিরে তাকায়। এখানে সবার সামনে নিজের চোখের জল ফেলতে চায় না সে, তাই ধীরে পায়ে আরশাদ বেরিয়ে এলো ধৃতির বাইরে থেকে। বাইরে বেরিয়ে এসে অঝোর ধারায় চোখের জল বিসর্জন দিতে লাগল। জীবনে এই প্রথম ভালোবাসার কষ্টটা অনুভব করল আরশাদ। ছোটবেলায় পড়া দেবদাসের গল্পটার কথা মনে পড়ছে আরশাদের, তাই সে নিজেকে দেবদাসের সাথে তুলনা করছিল। তুলনা করে দেখছিল তার জীবনও দেবদাসের মতোই হয়ে গেছে। তবে সে ঘুরে দাঁড়াবে, একটা মেয়ের জন্য কষ্টে ডুবে থাকবে না, প্রয়োজনে বিজনেসের কাজে আরও ডুবে যাবে, যাতে করে এই ক্ষতটা ভুলে উঠতে পারে। এই চিন্তা থেকেই সে নিজের কোম্পানির ম্যানেজারকে ফোন করে বলে, গত কয়েকদিনের যে ফাইলগুলো জমে আছে সেগুলো আমার ডেস্কে সাজিয়ে রাখুন, আমি শীঘ্রই অফিসে ফিরে সেগুলো দেখছি। বলেই ফোন রেখে দিয়ে সে বলে, এই শহরের বেস্ট বিজনেসম্যান আমি, এত সহজে আমার ভেঙে পড়লে চলবে না। বলেই আরশাদ সামনের দিকে পা বাড়ায়। সময় এগিয়ে যায় তার নিজস্ব গতিতে। এভাবেই দেখতে দেখতে 3 মাস অতিবাহিত হয়েছে। এই 3 মাসে ধৃতি নিজের জীবন অনেকটা গুছিয়ে নিয়েছে। নিজের পড়াশোনায় আবারও শুরু করেছে, যাতে করে জীবনে আবারও এগিয়ে যেতে পারে। ধৃতি এবং আকাশ এখন অনেক ভালো বন্ধু হয়ে উঠেছে। ধৃতি ও আকাশ একসাথে হেঁটে বেড়াচ্ছে ভার্সিটির অঙ্গনে। ধৃতি আকাশকে জিজ্ঞেস করল, আপনার নতুন কেসের ব্যাপারে কি হলো? কেসটা তো সমাধানের পথে এগিয়ে গেছে, আমিই জিতব ইনশাআল্লাহ। জীবনে কোন কেসই আমি হারিনি। ধৃতি মৃদু হেসে বলে, ভীষণ ট্যালেন্টেড আপনি। তো আপনি নিজের জীবনের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন ধৃতি? ধৃতি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আমি চাই কোন সমাজসেবামূলক সংগঠনে যুক্ত হতে, অসহায় মেয়েদের পাশে দাঁড়াতে। আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে যারা প্রতিনিয়ত অত্যাচার এবং নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু প্রতিবাদ করতে ভয় পাচ্ছে, এটা ভেবে যে সমাজ কি বলবে, কি প্রভাব পড়বে। আমি এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে চাই, এই সব মেয়েদের সহায় উঠতে চাই। ব্যাস এটুকুই। অনেক সুন্দর ভাবনা। এই যাত্রায় আমাকে আপনার পাশে নেবেন তো? ধৃতি হেসে বলে, আপনি থাকতে চাইলে আমার আপত্তি নেই, আমি সবসময় আপনার পাশে থাকতে চাই ধৃতি। আবেগঘন কণ্ঠে বলে ওঠে আকাশ। ধৃতি তার জীবনে অনেকটা এগিয়ে গেছে। এখন তার বেশিরভাগ সময় যায় তার তৈরি নারী সংগঠনের দায়িত্ব পালন করার মধ্য দিয়ে। প্রতিদিন তার কাছে বিভিন্ন নারী তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আসে। ধৃতি মনোযোগ দিয়ে তাদের কথা শোনে এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য নিজের সর্বাত্মক চেষ্টা করে। ধৃতি অনেক অসহায় মেয়েকেও ন্যায়বিচার পাইয়ে দিতে তাদের পাশে থাকে। আর এক্ষেত্রে তার সবথেকে বড় সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে আকাশ। আকাশের সাথে ধৃতির বন্ধুত্ব ইদানিং আরও বেশি গাঢ় হয়েছে। এতটা বেশি গাঢ় যে এটি বন্ধুত্বের সীমা ছাড়িয়ে জানান দিচ্ছে অন্য কোন সম্পর্কের আহ্বান। ধৃতিও বুঝতে পারছে সে আজকাল আকাশের উপর কতটা নির্ভর হয়ে পড়েছে, আকাশের সঙ্গ সে কতটা উপভোগ করছে। আকাশের ব্যাপারে তার যেই ব্যাপারটা ভালো লাগছে তা হলো যেভাবে আকাশ সব পরিস্থিতিতে পাশে থাকে, তাকে সম্মান এবং মর্যাদা দেয়। একটা মেয়ে তো এসবই চায়। ধৃতির কাছে এই বিষয়গুলো ভালো লাগে, যা তাকে ভাবতে বাধ্য করে আকাশকে নিয়ে। আকাশের প্রতি তার অনুভূতি দিনকে দিক আরও বেশি গাঢ় হচ্ছে। ধৃতি বুঝতে পারছে তার মনের অবস্থাটা। ধৃতির মন যে পুরোপুরি ভেসে গেছে আকাশের প্রেমের ধারায়, এখন আর সে কোনোভাবেই এটা অস্বীকার করতে পারবে না। ইদানিং ধৃতির মনে হয় তার জীবনটা নতুন করে শুরু করা দরকার। অতীতের কালো ছায়া সে অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে। এখন প্রতিদিনই নিত্য নতুন মেয়ের পাশে দাঁড়িয়ে সে অনেকটাই অনুপ্রেরণা পেয়েছে এ ব্যাপারে,
তাছাড়া যেই ধৃতি এখন অনেক মেয়েকে দিনরাত পরামর্শ দিচ্ছে অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যেতে, সেই যদি অতীতের ভয়াবহ স্মৃতি আঁকড়ে বাঁচতে চায় তাহলে কিভাবে হবে? তাকেও তো সমাজে একটা আদর্শ সৃষ্টি করতে হবে যে এইভাবে মেয়েদের ভেঙে দেয়া যায় না। একটা মেয়ে চাইলেই সমাজকে পাশ কাটিয়ে উঠে দাঁড়াতে পারে, এমন ভাবনা থেকেই ধৃতি সিদ্ধান্ত নিল এবার সে আকাশকে নিজের মনের সব কথা জানাবে। যেই ভাবা সেই কাজ। আকাশকে একটা কফি শপে ডেকে পাঠিয়েছে ধৃতি। আকাশ কোর্টের কাজ শেষ করে সারাস কফি শপে আসে ধৃতির সাথে দেখা করে। এসেই ধৃতির উদ্দেশ্যে বলে, কি ব্যাপার ধৃতি, তুমি হঠাৎ এভাবে আমায় ডেকে পাঠালে কেন? কিছু কি হয়েছে? ধৃতি মৃদু হেসে বলে, তোমায় কিছু কথা জানানোর আছে। বলো। এটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, তবে আমি নিজের জীবনটা নতুনভাবে শুরু করতে চাই। আমি চাই অতীতের অন্ধকারকে দূরে ঠেলে সুন্দর এক ভবিষ্যতের সূচনা করতে। এই যাত্রায় কি তোমাকে পাশে পাবো? ধৃতির কথা শুনে আকাশ পুরোপুরি অবাক হয়ে তাকিয়ে থাকে। ধৃতি বলে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আকাশের মুখবিবর জুড়ে ছড়িয়ে যায় খুশির আমেজ। সে হাসি মুখে বলে, এটাকে কি তাহলে আমি প্রস্তাব বলেই ধরে নেব? ধৃতি এবার খানিকটা লজ্জা পায়। লজ্জায় তার গাল লাল হয়ে যায়। ধৃতি চোখ নামিয়ে নেয়। আকাশ ধৃতির লজ্জাটা বুঝতে পেরে স্মিত হেসে বলে, আমি দাদু বাবা মা সবাইকে জানিয়ে দেব। তুমিও নিজের ভাই ভাবিকে জানিয়ে রেখো। খুব শীঘ্রই একটা ভালো দিন দেখে আমি চাই আমাদের চার হাত এক হোক। তোমার সাথে ভেসে যেতে চাই প্রেমের ধারায়। ধৃতি চোখ তুলে তাকায়। অনিমেষ তাকিয়ে থাকে আকাশের দিকে। আকাশের চোখে চোখ রেখে বলে, আসল কথাটা বলি? জি বলো। আমি তোমাকে ভালোবাসি আকাশ। আমিও তোমাকে ভালোবাসি ধৃতি। সবেমাত্র অফিস থেকে বাড়িতে ফিরল আরশাদ। অফিস থেকে ফিরেই চেঞ্জ করে নিয়ে ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দিল। দীর্ঘ 6 মাস কেটে গেছে তার জীবনে। এই 6 মাসে আরশাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। আগের চেয়েও আরো বেশি গম্ভীর হয়ে গেছে সে। কাজের মধ্যে আরো অনেক বেশি ডুবে গেছে। গোঁফ দাড়ি অনেক বড় হয়ে গেছে তার, কিন্তু এগুলো কাটারও সময় নেই তার কাছে। কাজে কর্মে নিজেকে এতটাই ব্যস্ত রেখেছে সে। মালিনী পাটোয়ারি আরশাদের সাথে দেখা করার জন্য তার রুমে আসে। আরশাদকে এভাবে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলেন। আরশাদের রুমে প্রবেশ করে বলেন, এভাবে আর কত আরশাদ? নিজেকে এত কষ্ট কেন দিচ্ছ তুমি? আরশাদ গম্ভীর স্বরে বলে ওঠে, কষ্ট মানে? দেখো আমি তোমার মা, তাই আমার সামনে এসব অভিনয় করে কোন লাভ হবে না। তুমি যতই নিজের মনের কষ্ট লুকানোর বৃথা চেষ্টা করো কিন্তু সেসব কোন কাজে দেবে না। আরশাদ দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে। আমি মোটেই কষ্টে নেই। নেই বলছো? না নেই। মালিনী খন্দকার একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আগামী সপ্তাহে আকাশ ও ধৃতির বিয়ে। আরশাদের গম্ভীর মুখে হঠাৎ করে শোকের ছায়া নেমে এলো। আরশাদ সেই শোক লুকানোর জন্য গম্ভীর স্বরে বলল, ভালোই তো, ওদের আগামীর জীবন সুখের হোক। আব্বু আজ আমায় ফোন করেছিল। গতকাল আব্বু আর ভাইয়ারা গিয়ে ধৃতির বাসায় গিয়ে বিয়ের কথা ফাইনাল করে এসেছে। ধৃতি ও আকাশ দুজনেই এই বিয়েতে রাজি। আরশাদ বিরক্তির স্বরে বলে, তুমি আমাকে এসব বলছো কেন আম্মু? আমি কি শুনতে চেয়েছি? এতটা রেগে যাচ্ছ অথচ এরপরেও বলবে তোমার কোন কষ্ট নেই। না নেই আমার কোন কষ্ট? আমার জীবনে কোন কষ্ট নেই? আমার এসব ফালতু বিষয়ে ভাবার কোন সময় নেই। আমার বিজনেসের জন্য অনেক ডিল করতে হচ্ছে। বিজনেসকে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতে হচ্ছে। আমার এখন মূল টার্গেট আমার কোম্পানি আরো এগিয়ে নিয়ে যাওয়া। বুঝলে? মালিনী পাটোয়ারি বলেন, এত কিছু হয়ে গেল তবুও তুমি নিজের ইগো থেকে বেরিয়ে আসলে না। এই ইগোর জন্যই তোমায় সব হারাতে হলো। আরশাদ বলে, কিছু হারাইনি আমি। আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি তা নিয়েই সন্তুষ্ট। হয়তো ধৃতি আমার জন্য কখনো তৈরি হয়নি তাই আমি ওকে পাইনি। এটা মুখে হয়তো বলছো কিন্তু মন থেকে কি মানতে পারছো? না মানতে পারলেও কি আর করার আছে?
আমি ধৃতির সিদ্ধান্তকে সম্মান জানাই, আমি চাই ও সুখী হোক। ব্যাস, এ বিষয়ে আর কিছু বলতে চাই না, বলেই আরশাদ ওয়াশরুমে প্রবেশ করে। মালিনী পাটোয়ারি ঠাই দাঁড়িয়ে থাকেন। আরশাদ ওয়াশরুমে ঢুকে শাওয়ার চালিয়ে নিজের কষ্টগুলো বিসর্জন দিতে থাকে শাওয়ারের পানিতে। যেই চোখের পানি সে কাউকে দেখাতে পারে না, সেই অশ্রুর সাক্ষী হয় এই চার দেয়াল। যেখানে তার ভেসে যাওয়ার কথা ছিল কারো প্রেমের ধারায়, সেখানে সে আজ ভেসে যাচ্ছে অশ্রুধারায়। আকাশ ও ধৃতি বসে আছে বিয়ের আসরে। আজ তাদের দুটি জীবন একত্রে মিলে যাবার কথা। ধৃতি খুব সুন্দর একটি লাল শাড়ি পরেছে, আকাশের পরনে সাদা কারুকাজ করা পাঞ্জাবি। ইতিমধ্যে কাজী সাহেব এসে বিয়ের সকল কার্যক্রম শুরু করেন। কবুল বলতে বলা হলেই ধৃতি কবুল বলে দেয়, আকাশও কবুল বলে দেয়। এভাবেই ইসলামী রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। তাদের বিয়ে সমাপ্ত হতেই একে একে সবাই নবদম্পতির জন্য দোয়া করতে থাকে। এরই মধ্যে ধীর পায়ে এগিয়ে আসেন মালিনী পাটোয়ারি, তার পিছু পিছু আসে আরশাদও। আরশাদ এগিয়ে এসে আকাশকে শুভেচ্ছা বার্তা জানিয়ে বলে, তোমার বিবাহিত জীবন সুখের হোক ভাই, এই দোয়া করি। আকাশও হাসি মুখে কথা বলে। আরশাদ আকাশের সাথে কথা বলতে বলতেই আরো চোখে ধৃতিকে দেখে নেয়। এই নারী এখন তার জন্য নিষিদ্ধ, তবুও যে বেহায়া মন মানতে চায় না। আকাশ নিজের মনের কষ্ট আর বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারে না। বিয়েবাড়িতে থেকে বাইরে বেরিয়ে এসে চিৎকার করে আর্তনাদ করতে থাকে। জীবনে কিছু ভুলের পরিণাম এমনই হয় যা আমাদের সারা জীবন ভোগায়। অন্যদিকে নবদম্পতি আকাশ ও ধৃতি ভেসে যাচ্ছে প্রেমের ধারায়। তাদের নতুন জীবন শুরু হলো এক নতুন আশার সাথে। প্রেমের এই উপাখ্যান এখানে শেষ হলেও প্রেমের ধারায় ভেসে যাওয়ার শুরু এখান থেকেই। সমাপ্ত দুটি।